স্মৃতি। স্মৃতি বয়স কত এখন? এখন 36 36। জি বলেন, যেখান থেকে বলার ইচ্ছা আছে। শুরুতে আমি বলতে চাই যে আমার ফ্যামিলি সম্পর্কে, আমার ফ্যামিলি খুবই দরিদ্র একটা ফ্যামিলি ছিল, যে ফ্যামিলিতে জাস্ট 3 বেলা না 2 বেলা ভাত খাওয়া হতো। কখনোই না খেয়ে থাকা হয় নাই, ভাত খাওয়া হতো। সেটা লবণ দিয়েও হতে পারে, মরিচ ভর্তা দিয়েও হতে পারে, বা আলু ভর্তা দিয়েও হতে পারে। মানে খুবই দরিদ্র একটা পরিবারে আপনার জন্ম। ভাত খাইতাম, বাট তরকারির কোনো অপশন ছিল না। মাংস খেতাম আমরা হয়তো বা 2 ঈদে ছাড়া আমরা কখনো মাংস খেতাম না। এটা আপনার শৈশবের স্মৃতি? হ্যাঁ, শৈশবে। এবং আমাদের বাসায় জাস্ট আমাদের 2টো চৌকি ছিল আর একটা টেবিল ছিল, কোনো চেয়ার ছিল না, কোনো তোষক ছিল না, বেডশিট ছিল না, জাস্ট রান্না করার জন্য কয়েকটা হাঁড়ি পাতিল ছিল। এবং আমাদের কোনো বাড়িঘর ছিল না, আমরা মানে মানুষের বাসায় ভাড়া হিসেবে থাকতাম। আমরা 4 ভাই বোন ছিলাম। আমরা 2 বোন যখন থাকি তখনকার সময়টা আমাদের খুবই ভালো কেটেছে, যখন আমরা 2 বোন থাকি। মানে আপনি সবার বড়? হ্যাঁ, আমি সবার বড়, এবং আমার 2 বছর 2.5 বছরের মতো ছোট আমার ইমিডিয়েট বোন। তো আমার ওই বোন হবার 5 বছর পর আমার 3 নাম্বার বোনটা হয়, এবং তখন আমার বয়স প্রায় 7 বছরের মতো। আমার বোনের সাথে আমার ডিফারেন্স 7 বছরের, 3 নাম্বার বোনের সাথে। তো সে হবার আগে পর্যন্ত আমাদের লাইফটা, যেহেতু আমরা ছোট ছিলাম, আমাদের লাইফটা খুবই ভালো ছিল। মানে খাবারের কষ্টটাও বুঝতাম না, এতটা ভালো ছিল যে আমরা বুঝতামই না, জাস্ট ভাত খাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক কিছু, এরকম ছিল। এবং আমি ছিলাম খুবই শান্তশিষ্ট, মানে খুবই শান্তশিষ্ট, আসলে বলার বাহিরে, যে 10টা কথা বললে হয়তো বা একটা কথারও উত্তর দিত না, এরকম ছিলাম আমি। ঠিক আমার উল্টা ছিল আমার বোন। তো দেখা যায় যখন থেকে আমি যখন স্কুলে ভর্তি হই, এটা হবে 5-6 বছর বয়সে, তার আগে মুহূর্ত আমি দেখেছি যে আমার বাবা মার কিছু চলাফেরা, যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকে আমি নোটিস করেছি যে আমার মা ছিল একটু অন্যরকম। অভাব বা কোনো কিছু তাকে স্পর্শ করতো না, সে তার মতো করে ভালো থাকার চেষ্টা করতো। যেমন তার পোশাক আশাক, উনি যেই বাসায় তরকারি থাকে না, সেই বাসার মা বা যে কর্ত্রী, সে হচ্ছে স্লিভলেস ব্লাউজ পরতেন, হাত ভরা চুড়ি পরতেন, টিপ পরতেন, এভাবে চলেছেন উনি। তো এগুলো আমার ভালো লাগতো না, কেন জানি ভালো লাগতো না, জানি না, কিন্তু আমার ভালো লাগতো না। আমি বুঝতাম না এটার মানে খারাপ বা এটা অনেকের চোখে বাজে লাগে, এগুলো আমি কিছুই বুঝতাম না। জাস্ট আমি এতটুকু বুঝতাম যে আমার ভালো লাগতো না। এবং আমার বাবা মার ভেতরে মিল ছিল না কোনো দিক দিয়েই, তাদের ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুতেই মিল ছিল না। আমার বাবা যেরকম, তার উল্টো আমার মা। বাট একটা পর্যায়ে গিয়ে যখন আমার 6 বছর বয়স, আমাকে স্কুলে ভর্তি করাইছে মাত্র, তারপরে একটা ঘটনা, আমার মা বিভিন্ন সময় বিভিন্ন লোকদের সাথে সম্পর্ক বলতে আমি বুঝাইছি যে পাতানো সম্পর্ক, যেটাকে বলে অনেকে, যে বাবা ভাই, এই ধরনের সম্পর্ক। তো এরকম সম্পর্ক করতে থাকে। একদিন আমাদের বাসায় তার ভাই বলে একজনকে আনেন, ওনাকে আমরা মামা বলেই ডাকি। তখন জাস্ট আমি একটু বুঝি। তো আমার মা আমাকে ওনার কোলে বসায় দেয়, ওই মামার কোলে, যেটা আমার এমনিতে খুবই শান্ত ছিলাম, আমার কোনো লোকজন ভালো লাগতো না, কোনো কিছুই আমার ভালো লাগতো না, জাস্ট আমি আমার মতো থাকতে পছন্দ করতাম। এবং তখন থেকেই আমার পড়াশোনার প্রতি একটা ইয়ে ছিল, আমার পড়তে ভালো লাগতো। যেহেতু মানে আমাদের বাসায় টিভি ছিল না, ফ্যান ছিল না, ফ্রিজ ছিল না, কিচ্ছু ছিল না, এবং আমি বাইরের বাচ্চাদের সাথে খেলতামও না। আমার বিনোদন বলতে ছিল বইয়ের পাতা, বইয়ের ভিতরে যে লেখা পড়তাম, ছবি দেখতাম, এগুলোই আমার সারাদিনের বিনোদন, আমার আর কিছুই ভালো লাগতো না। তো আমার মা ওই মামার কাছে আমাকে বসায়। আমার মা দেখছিল যে ওই মামাটা আমার স্পর্শ করছিল, এবং যেটা আমার খুবই বাজে লাগছিল এবং খুবই খারাপ লাগছিল, ভয়ও পাচ্ছিলাম। এবং আমার মনে আছে আমার চোখ দিয়ে পানিও বের হচ্ছিল, বাট আমি আমার মাকে বলতে পারছি না। এবং আমি যখন একটু জোরাজোরি করছিলাম, আমার মা আমাকে ধমক দিয়ে আবার ওনার কাছেই বসায় দিচ্ছিল। এটাই আমার
লাইফের ফার্স্ট একটা অভিজ্ঞতা ছিল। আমি অত বেশি না বুঝলেও এতটুকু বুঝতাম। কোন ক্লাসে পড়েন আপনি তখন? তখন আমি মাত্র ভর্তি হয়েছি। মানে Class আপনার মা 1 চাচ্ছিল আপনি এই ধরনের অ্যাবিউজ হন, বা দেখেও না দেখার ভান করছিল? হ্যাঁ, দেখে না দেখার ভান হোয়াট করছিল। ইন্টারেস্ট? কি ধরনের ইন্টারেস্ট কি থাকতে পারে? আপনি তো এখন ম্যাচিউর। তখন আমি যেটা বুঝতে পেরেছি, সে যাকে ভাই বলছে সে হ্যাপি থাকলে হয়তো বা সে আমার মাও কোনোভাবে হ্যাপি হবে। ইন হোয়াট সেন্স? হাউ? কিভাবে সম্ভব? লজিকটা থাকতে হবে তো। হয়তোবা চাচ্ছিল যে উনি আমার মাকে কিছু টাকা পয়সা দিবে, বা একটা ভালো শাড়ি কিনে দিবে, বা একটা গহনা কিনে দিবে, এতটা এরকম নিডি? কিছু। এত এইভাবে হয়? এরকমই মানে চাওয়া পাওয়া অনেক বেশি ছিল না যে লক্ষ লক্ষ টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, এরকম না। জাস্ট এই চাওয়া পাওয়াগুলো ছিল। আর আমার মার একটা নেশা ছিল, উনি হলে গিয়ে সিনেমা দেখা অনেক পছন্দ করতো। তো আমার বাবা যে চাল কিনে রাখতো সারা মাসের, উনি চালটা আগেই কিনে রাখতো, কারণ টাকা শেষ হয়ে গেলে চাল কিনতে পারবে না। তরকারি চিন্তা করতো না, জাস্ট ভাতের ব্যবস্থাটা করে রাখ। এবং ওই আমি দেখেছি আমার মাকে, ওই চাল আমার মা বিক্রি করে দিত, 2 কেজি 1 কেজি এভাবে বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে আমার মা গিয়ে সিনেমা দেখতো। কখনো একাও যেত, অন্য কোনো লোকের সাথেও যেত, আমাদেরকে রেখেই। আমি কোনো চিন্তা করতাম না আমাকে নিয়ে, আমি জাস্ট সারাদিন বই নিয়ে বসে থাকতাম। বাট আমার যে ইমিডিয়েট ছোট বোনটা, ও খুব উচ্ছল, খুব চঞ্চল, খুব জেদি, এরকম একটা মেয়ে ছিল। ও কোনো কিছুরই কেয়ার করতো না, এগুলো বুঝতোও না, আর কেয়ারও করতো না। তো যখন এই ঘটনাটা ঘটে আমার সাথে, তখন থেকে আসলে আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করে সব সময়। মানে এটা খুবই একটা বাজে কাজ। আমার মাথায় শুধু এটাই খেলে যে এটা তো স্বাভাবিক না। আমি বুঝতাম না এটার মানে কি, বাট আমার ভালো লাগতো না। এবং তারপর থেকে আমার কোনো পুরুষ মানুষ দেখলে আমার ওই কথাটা মনে হতো, এবং আমি অ্যাভয়েড করতাম। সেটা ছোট ছোট ছেলে মানুষ হোক, বড় হোক, বৃদ্ধ হোক, সবাইকে আমার একটু অন্যরকম লাগতো। আচ্ছা। তো এই কারণে আমি আরো বেশি হয়ে গেলাম। আমি বাইরে গিয়ে খেলতামও না। তো যখন থেকে আমি যখন স্কুলে ভর্তি হই, আমার আব্বা চায় যে তারপরে থেকে, তখন তো প্রাইমারি স্কুল ছিল, খরচটা নাই বললেই চলতো আর কি, ওরকম কোনো খরচ ছিল না। বাট তারপরেও আব্বা বলতো যে লেখাপড়া করাবে না বা খরচ দিতে পারছে না, মানে খাতা কলম যে কেনার যে বাবা খরচটা। কি করতেন পেশায়? আমার বাবা সিকিউরিটি গার্ড ছিলেন, গভর্নমেন্ট। ওকে। তো তখন দেখা যায় যে আম্মার সাথে, আম্মা আবার কাজও করতো, মানে ওই যে তার সিনেমা দেখার যে বিষয়গুলো, এগুলোর জন্য আমাকে কাজ করতে হয়েছে। এবং ফ্যামিলিতেও অনেক সময় খরচ করেছে ওই টাকা থেকে। যেমন উনি বিড়ি বানাতেন, তারপরে ঠোঙা বানাতেন, এই ধরনের কাজগুলো। তারপর তোষকের ভেতরে যে নারিকেলের ছোবা, এগুলো হাতুড়ি দিয়ে পিটায় এগুলো করতো। তো তখন থেকে আমি আমার আম্মার সাথে যে খেলার সময়টা, আমার যেহেতু খেলতে ভালো লাগতো না এবং এত অভাব, তো তখন থেকে আমি ট্রাই করছি আমার মার সাথে এই কাজগুলো করার, এবং আমি পারতামও। কিছু টাকা হেল্প হইতো, যেটা দিয়ে আমাকে খাতা কিনে দিত আব্বা। সেই খাতাটা ছিল আগের নিউজ প্রিন্ট, একটু দিস্তা কিনতো। সেটা শুধুমাত্র ক্লাসে লেখার জন্য, বাসায় যে অঙ্ক প্র্যাকটিস করতে হয় বা কিছু করতে হয়, ওই খাতাটা কিনে দিত না, আমাকে হিসাব করে খাতা ইউজ করতে হতো। আমি খাতায় আগে পেন্সিল দিয়ে লিখতাম, ওই কাগজে পেন্সিলের লেখা দেখা যেত না, কারণ ওটা অনেক বেশি ডার্ক ছিল। যেটা একটু কম দামি সেটা ডার্ক থাকতো। হ্যাঁ, ওটা আমি পেন্সিল দিয়ে লিখতাম, ওটা শেষ হয়ে গেলে আবার ওটার উপরে কলম দিয়ে লিখতাম। তারপরে আমার অভিযোগ ছিল না, আমার শুধু কথা ছিল আমাকে একটু পড়াশোনা করতে দাও। তো তারা দিত। শুরুর দিকে এই নষ্ট চিন্তাগুলো আমার বাবার মধ্যে ছিল না, জাস্ট উনি কজ দেখাতেন, অভাবী ছেলে মেয়েদের পড়াশোনা করে লাভ কি, এরকম একটা কজ দেখাইতেন। কিন্তু আমার যে ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ হতো তার, সেই কারণে উনি চাইতো যে কিছু হলেও বাধা দিত না। তো তখন থেকে আমি আমার সাথে কাজ করতে থাকি, এভাবেই যাচ্ছিল। আমার ছোট বোন, আমি স্কুলে যেতাম, এর মাঝখানে আমার এই বোনটা হয়ে গেছে। এবং ওই একটা আঙ্কেল আছে, উনি প্রায় আমাদের বাসায় আসতেন এবং খুবই ভালো সম্পর্ক ছিল, মানে সত্যি সত্যি আমাদেরকে মেয়ের মতোই স্নেহ করতেন। আমার ভাই এবং ওনাকে সবাই দেখলে, চেহারাও এক ছিল, চেহারা অনেক মিল ছিল, তো সবাই ভাবতো ওনারা 2 ভাই,
সেই হিসাবে সত্যিই ভাবতো সত্যি উনি আমার চাচা। তো আমাদের বাসায় রেগুলার আসা যাওয়া করতো, দেখতাম যে আম্মার সাথে অনেক উনি সবসময় হাসি খুশি থাকতো, মানে সবসময় আব্বা না থাকলেও বাসায় ওনারা। আর আমাদের একটা রুমই ছিল, রুমের বাইরে বারান্দায় আমি সারাক্ষণ পড়াশোনা করতাম, ওনারা রুমের ভেতরে গল্প করতো। তো তখন তো আসলে বুঝতাম না, অনেক পরে বুঝেছি যে এসবের মানে আসলে কি। তো এরপরে আমার ছোট বোন হয়, ছোট বোন হবার পরে আমার ওই বোনটাকে উনি খুবই আদর করে, ওই আঙ্কেলটা। বুঝতাম না, মানে অনেক বেশি, যেটা কোনো চাচা কোনো তার ভাইয়ের মেয়েকে করে না বা এরকম কিছু। তো একদিন আমার মাকে আমি দেখছি ওনারা কথা বলতেছিল, আমার আম্মা বলতেছিল যে এটা তো আপনারই কোনো খোঁজ খবর রাখেন না, কোনো খরচ দেন না, এরকম করলে কেমন হয়, এই ধরনের কথা বলছিল। তখন উনি রাগ হয়ে গেছিল এবং বলছিল যে এই ধরনের কথা এগুলো যদি বলতে থাকে আমার মা, তাহলে আর আমাদের বাসায় আসবে না বা আমার মার সাথে কোনো রাখবে না, যোগাযোগ রাখবে না। তখন আমার মা আর কিছু বলে না, আবার তারা স্বাভাবিকই থাকে, আসা যাওয়া কথাবার্তা সব কিছুই হয়। তো তখন আমি বুঝতাম না এই কথাগুলোর মানে কি ছিল। পরে আমি যখন বড় হয়ে আস্তে আস্তে আমি বুঝতে শিখি। তো আমার বোন, ছোট বোন, আমি যখন ক্লাস 4-এ পড়ি, 4 থেকে 5-এ উঠেছি আর কি, আমাদের কোনো বাড়ি ছিল না ওই সময়। আমার বাবা তার অফিস থেকে এক্সট্রা কোনো একটা টাকা পেয়েছিল, তখন মাত্র 4,000 টাকা শতাংশের 2 শতক জায়গা আমার বাবা কিনেছিল। কিনে ওখানে আমরা বেড়া দিয়ে একটা ঘর করা ছিল, বেড়া দিয়ে ওই ঘরে আমরা থাকতাম, কারেন্ট ছিল না। তো ওখানেই থাকতাম, ওই চাচার বাসার পাশাপাশি আর কি, একই জায়গায় ছিল বাসাটা। তো তখন ওই বাসায় দেখা যায় এলাকার অনেক, তখন আমি স্কুলে যাওয়া আসা করতাম, এলাকার অনেক ছেলে পেলে আমাকে ডিস্টার্ব করতো। সেটা আমি আমার মাকে এসে বলতাম যে এই ছেলে এটা বলছে, ওই ছেলে এটা বলছে। তো তখন তো আমি ছোট ছিলাম, যে কথাগুলো বলতাম আম্মাও করতো যে কেন বলবে এভাবে বা এটা কেন করে। তখন আম্মা আবার যে ওই ছেলেপেলেদের গার্জিয়ানদের জিজ্ঞেস করতো যে আপনার ছেলে এটা করছে ওইটা করতে, নিষেধ করবে। তো এরকম করতে থাকে, এরকম করতে করতে দেখা যায় যে একটা সময় বেশ মোটামুটি একটা হয়ে যায় যে তারা আমাদের উপরে বিরক্ত, যে মেয়ে থাকলে এরকম বলবে, সেটা নিয়ে কমপ্লেন করতে আসবেন কেন, এরকম আর কি। তো ওইটা নিয়েও আমার মা বিরক্ত হয় যে এদেরকে নিয়ে আমার কথা বলে যে তোদেরকে নিয়ে তো ভালো বিপদেই পড়তেছি দিনে দিনে। তো একটা সময় দেখা যায় আমার যে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমি আমার বাবার হচ্ছে সেকেন্ড ওয়াইফের মেয়ে, আমরা ছেলে মেয়ে। আমার বাবার ফার্স্ট ওয়াইফ ছিলেন, উনি মারা গেছেন 3টা ছেলে রেখে, ওনার কোনো মেয়ে নেই ওই সংসারে। তো ওই ভাইরা অনেক বড়, আমার মায়ের মতো বয়স বড় ভাইটার। তো যখন আসলে ওই ছোট ভাইয়ের, আমার যে ওই সংসারে আমার বড় মায়ের যে ছোট ছেলে, উনি হচ্ছে আমাদের এলাকাতেই বিয়ে করেছে, ওখানে শ্বশুর বাড়িতেই থাকে উনি। তো উনার হচ্ছে খালা তো শালা, মানে খালা শাশুড়ির ছেলে আর কি। উনি আমাকে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়, আমাদের বাসায় আমার আব্বা আমার কাছে বিয়ে করবে আমাকে। তখন আমার আব্বা বলে এত ছোট মেয়ে, মাত্র ক্লাস 5-এ উঠলো, ওকে কি বিয়ে দিব না। আর আমি তো একদমই না, আমি তো পছন্দই করি না কোনো ছেলেপেলেকে, এটাও তো আব্বা বুঝে। তো আম্মাও খুব একটা রাজি না, বিয়ে দিবে না। বাট ওই ছেলেটা অনেক বেশি ডিস্টার্ব করতে থাকে, আমাদের বাসার দরজায় মদ খেয়ে এসে পড়ে থাকে। আপনি তখন কিসে পড়ছেন? আমি তখন ক্লাস 5-এ উঠেছি। আপনাকে বিয়ে করার জন্য? হ্যাঁ। না, আমার কোনো ভাই ছিল না। যে আমার যে বড় মার যে 3 ভাই ছিল, সেই 2 ভাই থাকতো তাদের গ্রামে, মানে বাগেরহাট, খুলনা বাগেরহাটে। আর একটা ভাই আমরা যেখানে থাকি ওখানেই বিয়ে করেছিল। বাট ওই 3 ভাইয়ের সাথে আমার বাবার সম্পর্ক ভালো না, যে কারণে আমাদেরকে মানে ওভাবে কখনোই টেক কেয়ার করেনি বড় ভাইয়ের মতো করে, বরঞ্চ অনেক সময় অনেক ধরনের ক্ষতি করার চেষ্টা করেছে বা অনেক অপমান অপদস্থ করেছে আমার বাবাকে, আমার মাকে। তো এটা যখন রাজি হয় না, ওই ছেলেটা এরকম করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে মা, এলাকাতেও একটু কথাবার্তা হয় যে বিয়ে দিয়ে দিলেই হয়, সংসার চালাইতে পারে না, ছেলে মেয়ে মানুষ করতে পারে না, তাহলে বিয়ে দিলেই হয়, এরকম বলা বলি করতে থাকে। তো আব্বা আম্মা খুব বিরক্ত হয় এবং তখনই আব্বা আম্মার মাথায় ওইটা ঢুকে যায় যে আমাকে বিয়ে দিতে হবে।
বিয়ে দিলে মানে তারা মুক্তি, আমাদেরকে যে আমাদের পিছনে যে খরচ এটাও হবে না, আর সব রকম ইয়ে থেকে হবে। কিন্তু বিয়েটা কাদেরকে দিবে, মানে যেই সব এরকম অফার পেলে দিবে। তখনও পর্যন্ত আমাকে বিয়ের জন্য জোরাজোরি করে নাই। যখন আমি ক্লাস 5-এ পড়ি, ওই পড়া অবস্থাতে আমার বাবার বড় ভাইয়ের ছেলে, উনি হচ্ছে নিউ মার্কেটে বিজনেস আছে ওনার, রেস্টুরেন্ট বিজনেস। তো উনি আমাদের বাসায় যায়। এর মধ্যে বলে থাকি যে আমাদের কোনো আত্মীয় স্বজনদের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। দাদা বাড়ির আত্মীয় স্বজনের সাথেও না, নানা বাড়ির আত্মীয় স্বজনের সাথেও ওভাবে ছিল না। নানা বাড়ির সাথে একটু ছিল, যেমন আমার একটাই মামা, নানার সাথে আমার আম্মার সম্পর্ক ভালো ছিল না, যে কারণে আমার নানা কখনোই আমাদের খোঁজ নেয় নাই। আমরা ছোটবেলায় দেখেছি কিনা ওইটাও মনে নাই। কিন্তু ওই মামা যখন আসতো আমার মা খুবই বিরক্ত হতো, আমাদেরকে বলতো, আমাদের কিন্তু কিছুই ছিল না, তারপরেও দেখা গেছে হাঁড়ি পাতিল এখানে চিপায় লুকা রাখতো, কোনো কাপড় চোপড় থাকলে সেটা লুকিয়ে রাখতো, আর আমাদেরকে বলতো যে আসতেছে শুধু খাওয়ার জন্য আর নেবার জন্য। মানে এরকম একটা ধারণা, তার বাবা বাড়ি সম্পর্কে আমাদেরকে এরকম একটা ধারণা দিত যে তারা তো কোনো কাজে আসবেই না, বরঞ্চ উল্টা আরো নিতে আসতেছে, এরকম একটা ভাব করতো। তো ওনারাও আসতো না, আমরাও খুব একটা যেতাম না, অনেকদিন পর পরে যেতাম। এই নানি বাড়িতেই একটু বেড়াতে যেতাম, হয়তো 1-1.5 বছর পর বা 2 বছর পর 2-3 দিনের জন্য এরকম করে যেতাম। বাট নানা বাড়ি দাদা বাড়ির কাউকেই আমরা দেখিনি, শুধু গল্প শুনেছি আব্বার কাছে। আমাদেরকে আমরা 2 বোন যখন ছোট, যখন আমার ওই বোনটা আমি যখন হাঁটতে পারি ওরকম একটা সময় আমাদেরকে নিয়ে গিয়েছিল। এরপরে আর কখনো আমরা কোনো চাচা চাচি ফুপু দাদা দাদি কাউকেই দেখিনি এখন পর্যন্ত। না, এখন পর্যন্ত বলতে আমার বাবা মারা যাবার পরে দেখেছি কয়েকজনকে। তো কেউ আসতো না, জাস্ট ওই 3টা ভাই আসতো, হুটহাট করে একসময় চলে আসতো, তারপরে আমার আব্বার সাথে ঝগড়াঝাটি মারামারি করে চলে যেত। তাদের একটা অভিযোগ ছিল, আমাদেরকে মানুষ করো নাই, লেখাপড়া শিখাও নাই, চাকরি দাও নাই, এটা করো না এটা করো না, এই ধরনের অভিযোগ। এবং বাসায় যা থাকতো, যে কটা জিনিস থাকতো, একটা কাঁথা আছে, কাঁথাটাও নিয়ে চলে যেত, একটা পাতিল আছে ওইটা নিয়েও চলে যেত, এরকম করতো। আর ওগুলো করতে গেলে যখনই আব্বা আম্মা বাধা দিত তখনই মারামারি হতো। জাস্ট আমরা 2 বোন দরজায় চিপায় দাঁড়া দেখতাম যে এরকম বাবা ছেলে বা আমার মা এরকম ঝগড়াঝাটি মারামারি হচ্ছে। মানে চরম অসুস্থ পরিবেশ বলতে যেটা বোঝায়, অসুস্থ পরিবেশ। তো ওই ভাইটা হঠাৎ করে কেন জানি উনি বগুড়া, মানে আমাদের হোম ডিস্ট্রিক্টে যায় আর কি। ওনার বাবাও এই অফিসেই চাকরি করতেন, আমার বাবা যে অফিসে করেন ওই অফিসেই চাকরি করতেন। উনি মারা গেছেন, উনি আগে ওখানেই ছিলেন, মারা যাবার পরে ওই ফার্স্ট মনে হয় উনি গিয়েছিলেন। তখন আমি ক্লাস 5-এ পড়ি, এবং আমাকে দেখার পরে আমাদের ওই অভাব অনটন যখন আব্বা বলতে থাকে এরকম লেখাপড়া করতে চায়, অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো রেজাল্ট করে। এর মধ্যে আমি যখন ক্লাস 4-এ উঠি, 1 থেকে 4-এ, তখন আমার রোল হয় 1, যেটা সবাই আমাকে অনেক উৎসাহ দিচ্ছিল, অনেক প্রশংসা করছিল, আদর করছিল। অতটা না বুঝলেও এটা বুঝতাম যে আমি ভালো একটা কিছু করেছি, এই জন্য আমাকে, মানে ওইটা আমার জন্য ইন্সপায়ার হয়েছিল। আমার লেখাপড়ার প্রতি তখন আরও আগ্রহ বেড়ে যায়। তো আব্বা এরকম বলতে থাকে যে ও তো অনেক ভালো স্টুডেন্ট, লেখাপড়ার খরচ দিতে পারি না এসে। তখন আমার ওই চাচা বলে, তাহলে আমি আপনাকে, এর মধ্যে আবার আমাদের ওই বাড়িটা বিক্রিও করে দেওয়া হয়। আব্বা অনেক টাকা লোন করে ফেলে। আমার আব্বা খুবই বেহিসাবি একজন লোক, উনি মনে হয় তখন বেতন পেতেন হয়তো বা 1500 বা 1200 এরকম, বাট খরচ করে ফেলতো 3000-3,500 টাকার মতো, শুধুমাত্র তার চা আর সিগারেট। এবং উনি একা চা খেতেন না, একা সিগারেট খেতেন না, 3-4 জন মিলে বসতেন, সেটার উনি বলতেন যে লিখে রাখো, এভাবে বাকি জমা হয়ে যেত। ওইটা জমতে জমতে একসময় 10,000-20,000 এরকম টাকা হয়ে যেত। তো ওই টাকাগুলো আব্বার তো কোনো এক্সট্রা ইনকাম ছিল না, দিতে পারতো না। তখন দেখা যায় যে যেই অ্যামাউন্ট বেশি যার, সে হয়তো আব্বার কাছে আসতো যে ঠিক আছে আপনার মেয়েকে বিয়ে, আমার ছেলে বা আমার ভাই মানে বিয়ের প্রস্তাব নিয়ে আসতো, বিয়ে দিলে এই টাকাগুলো শোধ করে দিবে। তখন আব্বার ভিতরে একটা কাজ করতে থাকে, এবং আম্মার ভেতরে পুরাপুরি একটা লোভ কাজ করতে থাকে। তো আমার চাচাতো ভাই যিনি ছিলেন, উনি আব্বাকে অফার দেয় যে আপনার বাড়িটা তো ছিল জাস্ট 1 বছরের মতো ছিল বাড়িটা, এরপরে বিক্রি করে দেওয়া হয়। তো বলছে যে আপনাকে একটা বাড়ি করে দিব আর কিছু টাকা দিব, আমার কথা বলে যে ওর সাথে আমি ওকে বিয়ে করতে চাই, এটা বলছে। এটা বলার পরে আব্বা আমাকে অনেক
প্রেশার ক্রিয়েট, প্রথমে বুঝায়, যখন আমি বুঝি না তখন আমাকে প্রেশার ক্রিয়েট করে, এবং আম্মা তো পুরাপুরি মেন্টালি টর্চার করতে থাকে। তখন আমার বৃত্তি পরীক্ষা ছিল, মানে বৃত্তি পরীক্ষা আমার দেওয়ার ইচ্ছা ছিল। স্কুল থেকে সবাই চায় যে আমি পরীক্ষাটা দিই, বাট বৃত্তি আমাকে তো টিউশনিও করানোর মতো ছিল না, আব্বার প্রাইভেট টিচার ছিল না। আমরা বাসায় সারা দিন রাত পড়ে যতটুকু করার ততটুকু রেজাল্ট করতাম। তো একটা যে বৃত্তির একটা বই ছিল মোটা, সব সাবজেক্ট মিলায়ে, ওই বইটা কিনতে তখন বেশ ভালো টাকাই লাগতো, মনে হয় 100-150-200 এরকম টাকা লাগতো। তো ওই বইটা আব্বা আমাকে কিনে দিতে পারে নাই, এবং আব্বা বলছে যে পরীক্ষা দিতে হবে না। তো তারপরে আমি ওই বইটা কেনার অভাবে আমি আসলে আর পরীক্ষা দিতে পারি নাই, এবং পরীক্ষার একটা মনে হয় খরচও ছিল, ওটা আব্বা দিতে পারে নাই। তারপরে ওই স্কুল চেয়েছিল কনসিডার করতে, কিন্তু পরে আর আসলে পরীক্ষাটা দেওয়া হয় নাই। তো তখন আমি ভাবি যে আমাকে কিছু করতে হবে, কিন্তু কি করব সেটা বুঝতেছিলাম না। আমি কিন্তু আম্মার সাথে সব কাজই করেছি, যেমন আমাদের ওদিকে ব্যাটারি ভাঙা বলতো, ব্যাটারি ভেঙে ভেতর থেকে একটা পার্টস আলাদা করা, এটার জন্য কিছু টাকা দিত, ওইটা আমি করতাম। তারপর ঠোঙা বানাতাম, এইসব করতাম আমি। আপনি আরো ওই পরে লেভেল থেকে আজকের এই যে জায়গাটায় বসে আছেন, দ্যাট ইজ কোয়াইট, মানে আমার জন্য খুব অবাক হচ্ছে আমি। মানে আপনি পড়াশোনা কমপ্লিট করেছেন কতদূর পর্যন্ত? আমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে আসি ঢাকায়, ওটা আসার পেছনেও একটা কারণ ছিল, ইচ্ছাটা আগে ছিল, এবং আমি অনেকটা বাধ্য হয়েও এসেছি। তো অ্যাডমিশন টেস্ট যখন দিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগরে, রাজশাহীতে যাবার আমার কোনো অপশন ছিল না। তো আমার ঢাকা ইউনিভার্সিটিতে হয় নাই, জাহাঙ্গীরনগরে আমি চান্স পেয়েছিলাম। পড়াশোনা করা কমপ্লিট কতদূর পর্যন্ত আপনার? এখন আমার মাস্টার্স কমপ্লিট। আপনি এই জায়গা থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন? এটা কি সব নিজের অর্থে নাকি? আচ্ছা, এবং তারপরে কি হয়েছে? হ্যাঁ, ব্যাটারির কথা বলছিলেন। হ্যাঁ, তারপর এইসব কাজ করতাম ওখান থেকে। যে কোন ক্লাসের ঘটনা এটা? আমি ক্লাস 5 এর কথা বলছি। আমি কাজ করি আরো ছোট থেকে। তো চিন্তা করলাম আমাকে কিছু করতে হবে। তখন ওই সময়টাতে আমার মামা আসে গ্রাম থেকে, তা আমি মামার সাথে নানি বাড়িতে বেড়াইতে যেতে চাই। তখন আমার ক্লাস 5 এর পরীক্ষা হয়ে গেছে। তো আমার ভালো লাগছিল না কোনো কিছু। মামা বলছে আমার সাথে যাবি? তো আমি বলছি হ্যাঁ যাব। তো আমি বেড়াইতে গেছি, শুধু আমি একা গেছি, আমার ছোট বোনটা রয়ে গেছে। তখন আমার ছোট ভাইটার বয়স মাত্র হয়তো বা 1 মাস 1.5 মাস এরকম হবে, মানে আতুর ঘর যেটা বলে ওখানেই আছে আমার ভাই মা। তো আমি আমার মামার সাথে চলে যাই আমার নানি বাড়িতে বেড়াইতে কয়েকদিনের জন্য। এর মধ্যে আমার যে ছোট ভাইয়ের কথা বলেছিলাম, তার শালার জন্য আমার বিয়ের প্রস্তাব আসে। ওই ছোট ভাইটা কোনো একটা প্ল্যান করে আমাদের কোনো ক্ষতি করার জন্য, ওই রাগ থেকে যে আমরা তাদেরকে ডিনাই করেছি, যে তাদের প্রস্তাবটা মানি নাই, বিয়ে দেই না, বা এটা থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই হোক বা যেভাবেই হোক, তারা আমাদের কোনো একটা ক্ষতি করতে চাচ্ছিল। এই কারণে আসে আমাদের বাসায়, এসে দেখে আমি নাই। তো তখন আমার ওই ছোট বোনটাকে বলে যে আমাদের ওখানে মেলা হচ্ছে, চল মেলায় ঘুরতে নিয়ে যাই, এটা বলছে। তো আমার আম্মা তো জানে যে ওই ভাইটা ভালো না, আমাদের কোনো ক্ষতি করবে। তা আম্মা চাচ্ছিল যে না যেতে, বাট ও জেদ ধরে বসছে, ও যাবে। তো ওকে মেলায় নিয়ে গেছে। আমি খুবই শর্টকাটে বলছি, এর মধ্যে আরো অনেক বিষয় আছে। যেমন ওকে নিয়ে যাচ্ছিল একটা থানা, ওদের এলাকায় যখন ঢুকে গেছে, একটা থানা ক্রস করতে, ওই থানার সামনে দিয়ে যাচ্ছিল। তো আমার আব্বা দেখতে অনেক কালো ছিল, অনেক উঁচা লম্বা ছিল, আর আমার ভাইয়েরাও আব্বার মতো ছিল দেখতে। আর আমার ছোট বোনটা ছিল অনেক বেশি সুন্দর, পরীর মতো ছিল, মানে একদম পিঙ্ক কালারের গায়ের রং যেটা হয় সেরকম। তো যখন এরকম কয়েকটা লোকের সাথে, এরকম কালো কালো কয়েকটা লোকের সাথে এত সুন্দর একটা বাচ্চা যাচ্ছে, ওই থানার লোকজনেরা ওদেরকে ওখানেই আটকায় দেয় এবং প্রশ্ন করে যে কে কি। আমার বোন বলছে যে এটা আমার ভাই, বাট ওরা বিশ্বাস করছে না। তখন আমার আব্বার অফিসে ফোন দিয়ে আমার বাবাকে ডাকায় যে এরকম এরকম ঘটনা, আপনি আসেন, এটা কি আপনার মেয়ে কিনা আর ওইটা আপনার ছেলে কিনা। তো আমার আব্বা যায়, যাবার পরে বলে হ্যাঁ ছেলে। তো তখন ছেড়ে দেয়, আমার বাবা সহ তারা নিয়ে যায় একটা বাসায়। নিয়ে যে আমার বাবা যেটা বলেছে, আমার বাবাকে নাকি হাত পা বেঁধে গলায় ছুরি ধরে তারপরে এই কাজটা করা হয়েছে। আমার বোন তখন ক্লাস 4-এ ওঠে। কি করা হয়েছিল? মানে আমার বোন ক্লাস 4-এ পড়ে, ওর সাথে ক্লাস 5-এ পড়ার একটা ছেলেকে বিয়ে দিয়েছিল। আপনার বাবাকে ধরে? হ্যাঁ। কেন? জাস্ট হচ্ছে একটা কালি লাগাই দেওয়ার জন্য। কেন করবে আপনার বাবাকে সেটা?
আমার বাবা বিয়ে দিতে চাচ্ছিল না, যে আচ্ছা। কারণে তার আমার ভাই আমার বাবা এটা আমার বাবা বলেছে আমাদেরকে পরে বড় আচ্ছা। হলে। আমার আব্বার কাছে যখন গল্প শুনতাম তখন বলছে আমি বাধ্য হয়ে দিছিলাম এটা। ওকে। তো ওই ছেলেটার সাথে ওইটাও আমার ওই ভাইয়ের শালির দেবর ছিল। ওকে। ওই ছেলেটার সাথে ও একটা বাচ্চা ছিল, আমার বোনও বাচ্চা ছিল। বিয়ে দিয়া ওখানে একটা রাত মানে রেখে দিছে, আমার বোনকে আসতে দেয় নাই, আমার বাবাকে পাঠায় দিছে। তখন আমার আব্বা যখন খালি বাসায় আসছে তখন আম্মা বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে। তো তখন আব্বাকে বলছে কি হয়েছে, বলে এই ঘটনা। তখন বলছে যে না, এত ছোট মেয়েকে ওখানে কিভাবে রেখে আসছো, এই করছো। পরে সকালবেলা উঠে ওই যে আঙ্কেলের কথা বলছিলাম, যে আমার মা আঙ্কেলের সাথে একটা ভালো রিলেশন ছিল, ওই আন্টিকে নিয়ে আমার আম্মা যায় ওদের বাসায়, যে আমার ওই বোনকে নিয়ে আসে, এবং তখনই তারা ডিভোর্স দিয়ে দেয়। জাস্ট ওটা কেন করছিল জানি না, তখন বুঝি নাই। এখন মনে হয় যে জাস্ট আমার ফ্যামিলিটা অনেক দরিদ্র ছিল, কিন্তু আমার কারণে এবং আমাদের দুই বোনের কারণে সারা গ্রামে আমাদের অন্যরকম একটা প্রশংসা ছিল। সবাই প্রশংসা করত, আমার আব্বা আম্মাকে সম্মান করত, যে এই ঘরে এরকম দুইটা বাচ্চা আছে যাদের আচার ব্যবহার কথাবার্তা সবকিছুই সবার পছন্দ। তো হয়তো বা এইসব কারণেও হতে পারে, যে জেলাস থেকে বা যে কোনো কারণেই হতে পারে এই কাজটা করছিল তারা, এবং তখনই ডিভোর্স হয়ে যায়। তো আমার বন্ধু তখন কিছু বুঝতো না, বিয়ে কি ডিভোর্স কি এসব কিছুই বুঝতো না। জাস্ট এক সপ্তাহ পরে যখন আমি নানি বাড়িতে আসি, তখন আমাকে যখন বাসায় ঢোকার আগে কয়েকজন বলে তোমার বোনের তো এরকম বিয়ে হয়েছিল। তা আমিও তো তখন অত ভালো বুঝি না, জাস্ট বিয়ে শব্দটা পরিচিত, বাট বিয়ে মানে কি, ডিভোর্স কি, এগুলো তো অত ভালো বুঝতাম না। তা আমি আম্মাকে এসে বলি যে কি হয়েছে, বলে কি এরকম এরকম ঘটনা। তো যাই হোক, তখন পরে আমরা যখন স্কুলে যাইতাম ওকে সবাই বিভিন্নভাবে খ্যাপাইতো যে তোর তো বিয়ে হয়েছিল এটা ওটা। ওর আবার এটা খুব রাগ ছিল, জেদি ছিল, ভালো লাগতো না। তো তখন থেকে ওর স্কুলের প্রতি একটা অনীহা চলে আসে, মানে ও স্কুলে যাবে না, এসব কথা তার ভালো লাগে না। তো এরকম করতে থাকে, বাট আমি তো ছাড়বো না। তো স্কুলে যাইতে থাকলাম আমি, সব কিছু এভাবেই চলতেছিল। যাই হোক, স্কুলে গেলাম। একটা সময় দেখা গেছে আমার জন্য আরও হেল্প হলো, আমরা যখন আব্বা নেক্সটে একটা পাকা ঘর ভাড়া নিল, মানে যেটার মেঝে পাকা। তো তখন আমার জন্য আরও সুবিধা হলো, আব্বা আমাকে চক কিনে দিত, আমি পাকার মধ্যে অঙ্ক করতাম, মানে অঙ্কটা বিশেষ করে কাপড় দিয়ে মুছে আবার করতাম। এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ ছিল ওই পাকা বাসাটা ভাড়া নেবার কারণে। এভাবেই পড়াশোনা হচ্ছিল, মানে রেজাল্টও খুব ভালো হচ্ছিল। যখন আমি এর মধ্যে ওই আমার চাচাতো ভাইয়ের ওইটার জন্য আমাকে সবসময় প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তো যাই হোক, আমি তখন পরিচিত একটা মামা ছিল, ওই মামারাও চাইতো যে আমাকে ভালো একটা কোনো জায়গায় বিয়ে দিবে, যেটার বিনিময়ে তারা সবাই বেনিফিটেড হবে। মানে দেখা গেছে বড় একটা টাকা দিবে, সেখান থেকে ওই মামা, মানে ওই যে পাতানো মামা, এটা হচ্ছে আর একটা পাতানো মামা, ওনারা বিহারি ছিল। আমার আব্বাও পছন্দ করতো ওনাকে, আম্মাও পছন্দ করতো। উনি একটা মেজরের সাথে সম্পর্ক নিয়ে আসছিল, যে এই মেজরটা একটা বউ আছে, বাট এখানে একটা বিয়ে করবে, বিনিময়ে আপনাদেরকে অনেক কিছু দিবে। হ্যাঁ, এটা বলে। তখন আব্বা আম্মা রাজি হয়ে যায়। তো আমাকে বলতে থাকে যে এরকম একটা লোক। আমি বলছি মেজর হোক বা যেই হোক, আমি বিয়ে করব না, যেই হোক না কেন বিয়ে করব না, সেটা যেই হোক। তো তখন ওনারা আমাকে একটা সেলাই মেশিন কিনে দেয় ওই মামা। তখন আমি সেলাই মেশিনটা নেই, মানে বিয়ের জন্য না, বলছে ঠিক আছে। ওনারা আমাকে আস্তে আস্তে কনভিন্স করতে চাচ্ছিল, মানে লোভ দেখায় হোক বা যে কারণে হোক। তো ওনার মামা আমাকে বলে যে একটা সেলাই, এটা আমি পরে বুঝতে পেরেছি যে এগুলো একটা ইয়ে ছিল। তো উনি আমাকে একটা সেলাই মেশিন কিনে দিচ্ছে। আমি তখন ক্লাস 8-এ পড়ি, না 7-এ পড়ি। তখন আমাকে সেলাই মেশিন দিয়েছে, এবং আমি একটা আপুর কাছ থেকে কাজও শিখি, সেলাইয়ের কাজ। তারপর থেকে আমি সেলাই কাজ করতে থাকি। আর আসলে যেমন অর্ডারে যে মশারি, এইসব নেট ব্যাগ, এগুলো সেলাই করতে থাকি। তারপরে আশেপাশের মহিলাদের ব্লাউজ, পেটিকোট, এইসব এভাবে করেই চলতেছিল। আর এর মাঝখানে আব্বা হচ্ছে করতো, আব্বার অফিস থেকে যেই লোকেরা ফিল্ডে যেত, আমাদের ওখানকার অফিসে ফিল্ডে যেত, তারা সবাই জানতো, ঢাকা অফিসে সবাই জানতো যে সুলাইমানের 2টা মেয়ে আছে, মানে সবাই প্রশংসার ইয়েতেই দেখতো। তো যখনই যেত খবর দিত যে তোমার, মানে আমার বাবাকে বলতো যে তোমার মেয়ে দুটোকে নিয়ে আসবা।
দেখা করতে যেতাম, ভালো কোনো কাপড় ছিল না আমাদের। ভালো কাপড় বলতে স্কুল ড্রেস। স্কুল ড্রেসটা হচ্ছে আমার সবচেয়ে ভালো ড্রেস ছিল, ওটা পরে যেতাম। তখন আব্বা তাদের কাছ থেকে সিম্প্যাথি নেবার চেষ্টা করতো, বলতো যে তোমার মেয়েরা তো লেখাপড়ায় অনেক ভালো শুনেছি, তো কি অবস্থা? বলে কি না স্যার পড়াইতে পারি না, পড়াশোনা বন্ধ করে দিব, এটা সেটা অনেক ধরনের কথা বলতো। তখন ওনারা আব্বাকে কিছু টাকা দিয়ে যেত। এটা খুব আপনি বুঝতেন যে বাবা ইচ্ছা করে এটা করতেছে, বা হ্যাঁ, নিরুপায় ইচ্ছা হয়ে করেই করতেছে, বা নিরুপায় হয়ে করতেছে। হ্যাঁ, ইচ্ছা করেই করতেছে। তো ওই টাকাগুলো আব্বা নিত, বাট ওই টাকাগুলো আমার পিছনে খরচ করতো না। দেখা গেছে 500 টাকা 1000 টাকা আমার বই কেনার জন্য দিত বা একটা ড্রেস কেনার জন্য দিত, কিন্তু আব্বা আমাকে দিত না। মানে এভাবে মানুষের কাছ থেকে আমাকে দেখায় দেখায় টাকা নিয়ে এনে উনি খরচ করতো, যেটা আমার ভালো লাগতো না। আর আমি তো কাজ করে দিতামই, আমার যতটুকু আমি কাজ করতাম জাস্ট আমার খাতা কলম ছাড়া। আমার স্কুলে কোনো বেতন ছিল না, এবং কোনো দিনই আমি প্রাইভেট কি জানি সেটা বুঝতাম না। তো যখন আমি ক্লাস 7-এ পড়ি, একদিন আফসোস করতেছিলাম যে প্রাইভেট কি, মানুষ কিভাবে প্রাইভেট পড়ে, কিভাবে পড়ায়। তো আমার ছোট বোন বলছে তুই প্রাইভেট পড়তে চাস, তুই শুধু একবার বল। আমি বলছি হ্যাঁ চাই। তখন ওর অনেক জেদ ছিল, ও যেটা জেদ করবে সেটা আমার বাবা মাকে দিতেই হবে। 1 দিন 2 দিন 10 দিন বিছানায় না খেয়ে বিছানার সাথে লেগে যাবে, উঠতে পারবে না। ও সেটাই করতো, না খেয়ে থাকতো যতক্ষণ তার ইচ্ছা পূরণ করবে না ততক্ষণ। তো একটা সময় যে আব্বা আম্মা বাধ্য হইতো তার ইচ্ছা পূরণ করতে। তো বলতো যে এরকম আমাদের 2জনকে প্রাইভেট পড়তে দিতে হবে। তো আম্মা পাশের এলাকার একজন মহিলা টিচার ঠিক করছে। তো আমরা যাচ্ছি, খুব এক্সাইটেড, প্রাইভেট পড়বো। কিভাবে পড়ায় জানি না, তো প্রাইভেট পড়ে কি, আমি তখন ক্লাস 7-এ পড়ি। তো উনি যাবার পরে একটা মাদুর, যেটা বলে মাদুর বিছায় দিছে, আর উনি পিঁড়িতে বসে আছে, টিচার যিনি। তো আমাদেরকে অঙ্ক করাচ্ছে। দেখলাম যে আমি বলছি ম্যাডাম এটা বুঝি না। তো উনি অঙ্কের গাইড উল্টায় উল্টায় দেখতেছিল যে এটা এভাবে এভাবে করতে হয়। তখন আমি মনে মনে বলি এটাকে প্রাইভেট বলে, তাহলে তো আমি তো নিজে পারবো, একটা নোট কিনে নিব অঙ্কের, তাহলে আমিই পারবো। পরে ওর পরের দিন আর যাই নাই, আমার লাইফের এটাই প্রাইভেট পড়া। তো যাই হোক, এভাবে চলছিল। যখন আমি ক্লাস 8 থেকে 9-এ উঠি, আমার আব্বা আম্মা আমার পড়াশোনা বন্ধ করে দিবে, এই চাচাতো ভাইকে বিয়ে না করলে পড়াশোনা বন্ধ করে দিবে, বা আরও অনেকগুলো অফার ছিল তাদের হাতে। ওই মেজর ছিল, তারপরে আরও কয়েকজন ছিল যারা তাদের বাড়ি করে দিবে, জায়গা ঋণ শোধ করে দিবে, অনেক টাকা পয়সা দিবে, এরকম অনেক অফার ছিল। যেটার কারণে আমার আব্বা আমাকে প্রেশার দিতে থাকে যে তুই যদি পড়াশোনা বন্ধ না করিস বা বিয়ে না করিস তাহলে হচ্ছে করব, তোকে বাসা থেকে বের করে দিব, এরকম বলে। তো আমি তখন পৃথিবীর কিছুই বুঝি না, আমি জাস্ট ঘরের ভেতরের জানা দেখা আর ক্লাসের ভিতরে দেখা। আর যাবার পথে যে ক্লাসে পড়তেন আপনি ওই সময়? তখন আমি ক্লাস 7 থেকে 8-এ উঠবো। ওকে। তখন তো আমি ওই শুধু অতটুকু রাস্তা চিনতাম, আর কিছু বুঝতাম না। তো আমাকে যদি বের করে দেয় আমি কোথায় যাব? তখন আমার মামা আবার আসে, ওই আমার যে আপন মামা, উনি আসলে আমি মামাকে বলি যে মামা আপনার সাথে নিয়ে যাবেন, আমি আপনাদের ওখানে স্কুলে পড়াশোনা করব, ওখান থেকে আমি এসএসসি পরীক্ষা দিব, এখানে আব্বা আমাকে পড়াবে না। তো এরকম করে আমি মামাকে রাজি করাই। উনিও অনেক ছিল, মানে আমাদের পিছনে যে 1 টাকা খরচ করবে ওই মন মানসিকতা ছিল না। কিন্তু আমি অনেক কান্না করতেছিলাম যে আমাকে এইটুক সুযোগ দেন। আর ওনার কোনো ছেলে মেয়েও ছিল না, তারপরেও উনি হেল্প করতে চাচ্ছিল না। কিন্তু আমি একটা সময় অনেক কান্নাকাটি করে অনেক বুঝাই যে আমি ওখানে আপনাদেরকে কিছুই ডিস্টার্ব করব না, খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো কমপ্লেন থাকবে না, কিছু থাকবে না, জাস্ট আমাকে একটু স্কুলে যাওয়া আসা করতে দিবেন, এসএসসি পরীক্ষা দিতে দিবেন। তা আমি তখন 7-এ পড়ি, এসএসসি কিভাবে দিব? তখন আমি চিন্তা করলাম যে আমাকে কিছু করতে হবে, মানে ড্রপ করতে হবে, আমার স্কিপ করতে হবে, আমার ক্লাস 8-এ পড়া যাবে না, আমাকে তখনই 9-এ পড়তে হবে, তাহলে আমি 1 বছর আগাই যাব। তখন আমি এখান থেকে যখন ক্লাস 7-এ পরীক্ষা দিই, তখন আমি নানি বাড়িতে চলে যাই, যে আমি 8-এর ক্লাসটা না করে আমি ওখানে গিয়ে ক্লাস 9-এ ভর্তি হই। ওকে। তো মাঝখানে আমি আবার এখানেও এসে থাকি 3-4 মাস করে, আবার ওখানে যাই। এখানে যখন আসি আমি ক্লাস 8-এর ক্লাস করি, যে স্কুলে পড়তাম 7 থেকে 8-এর ক্লাস করতাম, আর নানি বাড়িতে গিয়ে 9-এর ক্লাস করতাম, একসাথে 8-9।
এভাবে করে তারপরে যখন আমি এখানে 9-এ উঠে যাই তখন তো ওখানে 10-এ উঠে যাই, তখন আমি ওখান থেকে পরীক্ষা দিই এবং আমার সাবজেক্ট ছিল সায়েন্স থেকে আমি পরীক্ষা দিই। আমার একটা খালাতো ভাই ছিল, উনি আমাকে হেল্প করেছে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে উনি আমাকে দেখাই দিতেন। আর এর মধ্যে আমি মামার বাড়িতে আর থাকতেও পারি নাই, মামা যে আমাকে হেল্প করতে চাচ্ছিল না, আমি তো একরকম জোর করেই গেছি। কিছুদিন পরে আমাকে ওখানে আর তারা রাখে নাই, তখন আমার মার দুঃসম্পর্কের মানে চাচাতো বোন আর কি, পাশের এলাকার, ওনার ওখানে আমাকে পাঠায় যে কোনোভাবে। যেহেতু আমি এখানে আসতে চাচ্ছিলাম না, আমি আম্মাকে কনভিন্স করছি যে তুমি শুধু আমাকে পরীক্ষা দিতে দাও, তোমার সব ইচ্ছা আমি পূরণ করব, শাড়ি, চুড়ি, গহনা যা আছে সব কিছু। এবং আমার মা দেখছি যে কোনো একটা মহিলাকে যদি কেউ সালাম দিত, মুরব্বী মহিলা বা ভদ্র মহিলাকে যদি কেউ সালাম দিত, এটা নিয়ে আমার মার খুব কমপ্লেন ছিল। ওই মহিলাকে সালাম দেয়, উনি কষ্টও পেত যে আমাদেরকে তো কেউ সালাম দেয় না। তখনই আমি মনে মনে ডিসিশন নিয়েছিলাম, একটা সময় তোমাকে সবাই সালাম দিবে, তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব। তো আমার মাকে এগুলো লোভ দেখায় যে তুমি জাস্ট আমাকে এসএসসিটা দিতে দাও। তো আমার কোনো রকমের রাজি হবার পর তার ওই বোনের বাসায় রাখে, ওখানেই থাকি। ওখান থেকে আমি পরীক্ষা দিই, খুবই ভালো রেজাল্ট হয়। তখন আমি তো 1 বছর আগে পরীক্ষা দিলাম, 2001-এর পরীক্ষা 2000-এ দিয়ে দিলাম। তখন আমার ফার্স্ট ডিভিশন, দুটোতে লেটার ছিল। তো এখন তো আর ওখানে থাকতে পারবো না, তারপরে আবার চলে আসি রেজাল্টের পরে আমাদের বাড়িতে চলে আসি। আসার পরে সবাই আব্বাকে অনেক বাহবা দিচ্ছিল, অনেক প্রশংসা করছিল, তোমার মেয়েকে ডাক্তার বানাও, এটা বানাও, ওটা বানাও, অনেকে বলতেছিল। আমারও ইচ্ছা ছিল, বাট সামর্থ্য তো আমাদের ছিল না। তা আমার ইচ্ছে ছিল কোনো রকমে জাস্ট পড়াশোনাটা কন্টিনিউ করা। তো আমি আর্টসে ভর্তি হতে চাচ্ছিলাম, তখন আব্বা আমাকে ভর্তি করাইতে নিয়ে গেছে। যে স্কুলে আমি পড়তাম ওই স্কুলেই কলেজ আছে, স্কুল অ্যান্ড কলেজ। তো স্যারেরা বলে যে না, ও এত ভালো স্টুডেন্ট, ওকে কেন আর্টসে ভর্তি করাবেন, সায়েন্সে ভর্তি করেন, ওর কোনো বেতন লাগবে না, কিচ্ছু লাগবে না, আমরা সব দিক দিয়ে সবভাবে হেল্প করবো। আমি আব্বাকে নিষেধ করতেছিলাম, কিন্তু আব্বা ওই মুহূর্তে স্বপ্ন দেখতেছিল যে তার মেয়ে ডাক্তার হবে, তার অনেক টাকা হবে, এরকম কিছু। আমাকে সায়েন্সে ভর্তি করায়। তো প্রাইভেট ছাড়া তো আমি সায়েন্সে ভালো করতে পারবো না, তারপরে বাসায় এত মেন্টাল টর্চার। তো যাই হোক, কোনো রকমে এভাবে পড়াশোনা করতেছিলাম, সারা দিন রাত পড়তাম, বুঝে হোক না বুঝে হোক পড়তে থাকতাম। আর আমার পড়া দেখে আম্মা বিরক্ত হয়ে যেত। দেখা গেছে আমি পড়তেছি, পিছন থেকে এসে চুলের মুঠি ধরে করতো যে এখনো পড়িস, এত পড়িস, বিরক্ত হয়ে যাচ্ছি, এরকম করতো। মানে উনি বিরক্ত হতো, আমি বিরক্ত হতাম না। আর আমি রাত জাগতে পারতাম না ছোটবেলা থেকেই। আমার বোন বসে বসে পাহারা দিত যে যত যাই হোক তোকে পড়াশোনা করতে হবে, তোর ইচ্ছা তোর পূরণ করা লাগবে। মানে সব কিছু থেকে ও আমাকে প্রোটেক্ট করতো, আব্বা আম্মার সব কিছু থেকে, বাইরের সব কিছু থেকে। এবং ও রাত জেগে বসে থাকতো, আমি পড়তাম যেন আমি ঘুমাই না, যে ও রাত জেগে বসে থাকতো। তো যাই হোক, এভাবেই চলছিল। ইন্টার যখন ফার্স্ট ইয়ারে পড়ি, যখন আমি এসএসসির রেজাল্ট হয়, তখন আমার আব্বার কলিগের ভাইয়ের ছেলের সাথে একটা প্রস্তাব আসে বিয়ের। তো আমি রাজি না, আম্মাকে আবার ওই লোভ দেখাতে থাকি যে আমাকে শুধু সুযোগ দাও, আমি ইন্টার পাস করলে তোমাকে এটা ওটা করে দিব, সব করে দিব। আর আব্বা আম্মা বলতো কি, ওইটা তাদের ঋণ শোধ করা। বলে কি, জন্ম দিছি, আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করবি, তাহলে আমাদের জন্মের ঋণ শোধ হবে। যাকে বলবো তাকে বিয়ে করবি, তাহলে জন্মের ঋণ শোধ হবে। আমি বলছি যে হ্যাঁ করব, কিন্তু আমাকে ইন্টার পাসটা করতে দাও। তো এরকম করতে থাকে, আম্মাকে বলি মানে সময় নেই। তারপরে আমার ওই সময়টাতে ওই বলে যে জাস্ট দেখতে আসবে, বিয়ে দিব না। তো আসে, দেখতে আসলে দেখি যে আমাকে কোনোভাবে রাজি করায় দেখানোর জন্য। ওইটা আমার লাইফের ফার্স্ট মানে ফর্মালি কোনো একটা ছেলে দেখতে আসে। তো দেখতে গেলে দেখি যে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। মানে এটা বুঝি যে ওখানে সিগনেচার করতে বলতেছে, তার মানে বিয়ে হয়ে যাচ্ছে। আমার আগে আমার ছোট বোন বুঝে গেছে, বলে কি এই ছেলে দেখতে এত কালো, তুই এত সুন্দর, ওই ছেলের সাথে বিয়ে দিব না। তখন ও তো চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমার বোনকে বিয়ে দিব না, বিয়ে দিব না। এরকম করতে করতে দেখা যায় যে ওই গার্ডিয়ানদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়ে যায়, জানি না কি বিষয়, মেবি এটাকে কাবিনের টাকা নাকি দেনমোহরের টাকা, এইটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়। তখন হয়ে যাবার পরে তারাই বলে যে হ্যাঁ বিয়ে দিব না। আমার আব্বা বলে, আমার আব্বার পক্ষ থেকে আরও কিছু কলিগরা, কাকারা যারা আছে, ওনারা বলে।
তো বিয়েটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে ওই ছেলে ঠিক 1 বছর পরে আমি যখন কলেজে পড়ি তখন আবার আসা শুরু করে। মানে আমি স্কুলে যাচ্ছি, স্কুলের রাস্তার মাঝখানে দৌড় দিয়ে এসে আমার পা ধরে বসে থাকে। হুম। মানে আমাকে বিয়ে না করা পর্যন্ত সে পা ছাড়বে না, রাজি না হওয়া পর্যন্ত। তখন আমি তো অনেক ভয় পেয়ে যাই, প্লাস কান্নাকাটি। ওখানে কি করব, রাস্তার ভিতরে মানুষজন হা করে তাকায় থেকে দেখে, এরকম একটা অবস্থা। তো এরকম রেগুলার করতে থাকে। ওটা আমি আম্মাকে বলে দিই যে এরকম এরকম করে। তখন আম্মা আমাকে আবার টর্চার শুরু করে যে তোর হচ্ছে, আমার আম্মা সবসময় আমাকে অভিশাপ দিত। যখনই বিয়ের প্রস্তাব করতাম, অ্যাকসেপ্ট করতাম না, তখনই বলতো যে তোর দেখিস তোর 7টা বিয়ে হবে। বাজে বাজে কথা বলতো। হ্যাঁ, বাজে, খুবই বাজে বাজে অভিশাপ দিত আর কি সব সময়। কিন্তু আমি কিছু মনে করতাম না, তাও তো আমাকে সুযোগ দেয়া হচ্ছে, এটার জন্য আমি কিছু মনে করতাম না। তো আম্মা এটা করতে করে, আমি রাজি হই না। মাঝখানে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে আমার আম্মার যেসব বাসায় আমরা ভাড়া থাকতাম, আম্মা কেন জানি ওই বাড়িওয়ালার ছেলেদেরকে টার্গেট করতো আমাদের জন্য, যে একটা প্রেমের রিলেশন হয়ে যাক বা বিয়ে পর্যন্ত যাক, সেটা এরকম চাইতো আম্মা। হয়তো ওনার ধারণা ছিল বাড়িওয়ালার ছেলে হলে ওনাকে সারা জীবন ওনাদের বাসায় থাকতে দিবে, এরকম একটা কিছু, জানি না, অযৌক্তিক এবং অবাস্তব কিছু আশা করতো আর কি। তো মাঝখানে আমরা যে বাসায় ভাড়া থাকতাম, ওইটার বাথরুম টয়লেটটা ছিল অনেক দূরে, বাসার বাহিরে। তো আমি কখনোই রাতে, আমার যত কষ্টই হোক, আমি রাতে বাথরুমে যেতাম না, কারণ আমার আম্মাকে ডাকলে উনি আমাদের সাথে যাইতো না। মানে উনি তার ঘুম নষ্ট করে আমাদের সাথে যেতে পারবে না ওখানে। তো অত দূরে তো একা একটা মেয়ের পক্ষে যাওয়া সম্ভব না। তো আমি যেতাম না বাথরুমে। কিন্তু আমার ওই বোন তো কাউকে ভয়ও করতো না, কিচ্ছু কেয়ারও করতো না, কিচ্ছু করতো না, ওর যা ইচ্ছা হতো তাই করতো। তো তখন ওই বিয়েতে আব্বা আমাকে অনেক প্রেশার করে যে বিয়ে দেওয়ার জন্য। একটা সময় দেখা যায় আবার সে আগের মতো করে বাসা থেকে বের করে দিবে। তো তখন আমি কোথায় যাব? আমি তো কাউকে চিনি না, কোনো আত্মীয় স্বজন নাই, ফোন ছিল না যে মামা যখন আসবে তখন তার সাথে যোগাযোগ হবে, তাছাড়া তো যোগাযোগের কোনো বই ছিল না। তাহলে আমি কি করব? তো তখন আমি বাধ্য হই বিয়ে করতে, যে ঠিক আছে আমি বিয়ে করব। তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমাকে 1 বছর সুযোগ দিবে, আমি এখানে থেকে আমার ইন্টার পরীক্ষা শেষ করে তারপরে আমি ওই ছেলের সাথে যাব বা সংসার করব, এরকম একটা শর্ত ছিল। আব্বা আম্মাকে বলি যে এটা যদি হয় তাহলে আমি বিয়ে করব। তো বলে আচ্ছা ঠিক আছে, এবং বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পরে ওই ছেলে একটাই ছেলে ছিল, এবং আম্মাকে কিছু লোভ দেখাইছিল মেবি, পরে যেটা জানতে পারি যে ওই ছেলের অনেক সম্পদ, সে একাই, একটা শুধু বোন আছে, সবকিছু তার হবে, সেখান থেকে আমাদেরকে অনেক কিছু দিবে, এরকম কিছু আর কি। তো বিয়ে হয়, বিয়ের পরে যেদিন বিয়ে হয় সেদিনই আমাকে ওখানে পাঠানোর জন্য জোর করা হয়। ওই ছেলেও নিয়ে যাবে, আমার আম্মাও পাঠিয়ে দিবে। তখন আমি বললাম যে এরকম তো কথা ছিল না। যাই হোক গেলাম, যাবার পরে 1 সপ্তাহ থেকে এলাম। এরপরে আবার 2বার গেছি, 1 সপ্তাহ থাকছি। এবং এই যে 2-3 বার যাওয়া হলো, এর মাঝখানে আমি ওই ছেলেটার অনেক কিছু দেখেছি। ওখান থেকে আমি পালায় চলে আসি। এবং আমি চেষ্টা করেছিলাম যে আমি পরীক্ষাটা এখানে থেকে দিব, দেন তারপরে আবার তার সাথে সংসার করব, এরকম একটা প্ল্যান ছিল। বাট আমার মা সেটা হতে দিবে না, বলছে যেহেতু তাদের প্ল্যান সাকসেস হয় না, তাই আমাকে ওখান থেকে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু এইটা নিয়ে ওই ছেলেটা আমাকে ডিভোর্স দিবে না, আমার আব্বা আম্মা চায় ডিভোর্স। এটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, অনেক বেশি ঝামেলা হচ্ছিল। এবং সবকিছুতে প্রোটেক্ট করতেছিল আমার বোন আমাকে। আমার পক্ষে শুধুমাত্র সেই ছিল, আর কেউ ছিল না। আপনার ছোট? জি, আমার ছোট বোন। তো আর আমার 3 নাম্বার ছোট বোন যেটা, সেটা পুরোই আমার বিপক্ষে ছিল, আমার মায়ের পক্ষে ছিল। তো সে আমাকে ঘরের ভেতরে বন্ধ করে রাখছে, একটা ঘরের ভিতরে, এমনকি আমাকে সারাদিন বন্ধ করে রাখছে, আমাকে বাথরুমেও যেতে দেয় না। যে আমি যদি ওই ছেলের সাথে চলে যাই বা অন্য কোথাও চলে যাই বা ওই ছেলের সাথেই সংসার করি, এরকম কথা চিন্তা করে আমাকে বন্ধ করে রাখছে, আমি যেন কিছু করতে না পারি। এদিকে আমার বোন এই ঝামেলা দেখে, মানে ওই ছেলেটা আমার বোনকে মারপিটও করে। তো ওর অনেক জেদ ছিল, ও চাচ্ছিল যে একদম ওই ছেলেকে খুন করে ফেলবে, এরকম মানে বটি টটি নিয়ে মারামারি, এরকম একটা অবস্থা। আমি তো ঘরের ভিতরে বন্ধ। যাই হোক আমার ওই বোনকে মারছে, অনেক বাজে বাজে কথা বলছে ওই যে আগের ঘটনাটা নিয়ে। এই কথাগুলো বলার পরে ওর যে চেপে যায়, যে কি করবে জানে না। তখন সে পাশের গ্রামে একটা ছেলে, এটাও একটা বাড়িওয়ালার ছেলে,
আমি যখন থাকি না বাসায় তখন এই ঘটনাগুলো ঘটে। যেমন আমার বোনের বিয়ে দিছিল, তখন আমি বাসায় ছিলাম না। তারপরে আমি আমার যখন এই ছেলের সাথে সম্পর্ক, আমি যখন আমার বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেলাম, তখন এই ছেলের সাথে রিলেশন হয়েছে, আমি কিছুই জানতাম না। এবং এবং এই সব কিছু আমার মায়ের প্রশ্রয়েই হয়েছে। তো ওই ছেলের কাছে গেছি যে আমি তো এরকম সমস্যা, আপনি কি আমাকে বিয়ে করবেন? তাহলে আমি এই ঝামেলার ভিতরে আর থাকতে চাই না, আপনি বলছিলেন আমাকে বিয়ে করবেন। তো ওই ছেলে রাজি, হ্যাঁ বিয়ে করবো। বাট ওই ছেলের মা এসে ওখানে আমার বোনকে আবার মারপিট করে। তো এরকম করলে ও ওখানে যখন চলে যায়, আমি দরজা খোলা সুযোগ পেয়ে আমি ওই বাসা থেকে, আমার বাসা থেকে আমি বের হয়ে যাই। কিন্তু কোথায় যাব? আমার একটা পাতানো বাবা ছিল ওই এলাকারই, হাজির সাহেব, ওনার বাসায় আমরা ভাড়া থাকতাম। ওনার বাসার অ্যাড্রেস আমি জানতাম, আর কারো অ্যাড্রেস জানতাম না। ওখান থেকে অন্য থানায়, আর একটা থানায় ওই অ্যাড্রেসটা আমার মাথায় ছিল। তখন আমি বের হয়ে ওখানে চলে গেছি যে এত ঝামেলার মধ্যে আমি আর থাকবো না, যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাব। তো ওই অ্যাড্রেসটা আমি জানতাম, ওখানে গেছি। যাবার পরে পরের দিন সকালে নানা বলতেছে যে তুই না বলে চলে আসছিস, বাসায় এরকম গ্যাঞ্জাম, টেনশন করবে সবাই, চল তোকে রেখে আসি। ওই দিন রাতে আমি ওখানে ছিলাম। তো নানা আমাকে পরের দিন নিয়ে আসছে। নিয়ে আসার পরে দেখি যে আমার আব্বা আম্মা সবাই হসপিটালে আমার বোনকে নিয়ে গেছে। তখন আমি শুনলাম যে কি হয়েছে, তখন সবাই বলল যে তোমার বোন এরকম বিষ খাইছে। বিষ কোথায় পাইলো? তখন আমি চিন্তা করতেছিলাম বিষ কোথায় পেলো এসে। তারপর আমিও নানাকে নিয়ে হসপিটালে গেলাম, যে দেখি সত্যি সত্যি মারা গেছে। ও, জীবনটা আপনাকে সাপোর্ট করতো? মাই গুডনেস। কত বছরের জুনিয়র ছিল আপনার? 2.5 বছর। ওহো। ও বলতো যে তুই চিন্তা করিস না, তুই পড়াশোনা কর। আমিও তো পড়াশোনা, আমি ভালো রেজাল্ট করি না, বাট পড়াশোনা যদি করি বা বড় হয়ে যদি কোনো কাজ করি, তাহলে সুন্দর একটা শোকেস বানাবো, আর সেই শোকেসের ভিতরে তোকে ঢুকায় রাখবো, তাহলে আর কেউ বিয়েও করতে পারবে না। পরে ও মারা গেছে। তারপরে যাই হোক, মারা যাবার পরে দাফন হয়েছে, পোস্টমর্টম করতে চাইছিল আমার আম্মা আর ছোট বোন। এরা পোস্টমর্টম করতে দেয়নি। এরা পুলিশকে কি যেন বলছে, পুলিশরা আর পোস্টমর্টম করে নাই। কি বলছে জানি না, শুধু সবাই বলতেছে তোমার বোনের এত বুদ্ধি, ওর একটা কথাই পুলিশ আর পোস্টমর্টম করলো না। তারপরে এলাকার কয়েকজন মহিলা, মানে এলাকার বলতে যে বাসা আমরা ভাড়া থাকতাম, ওই বাড়িওয়ালার বোন, উনি অনেক উঁচা লম্বা, ওনার 3টা মেয়ে আছে আমাদের মতো, আম্মার মতোই বয়স। উনি এসে বলতেছে তোমার বোনের এত জেদ আর এত শক্তি, আমরা 3 জন মহিলা মিলায় তাকে চেষ্টা করছি বমি করানোর, সে বমি করবে না। দাঁতের সাথে দাঁত লাগা রাখছে, 3টা মহিলা দাঁত ধরে টানাটানি করতেছে, একজন বুকের উপরে বসে আছে, 2 হাত ধরে আছে 2 জন, তারপরেও শক্তিতে তার সাথে পারতেছিল না। তো তখন আমি বুঝছি যে কতটা জেদ আর রাগে সে মারা গেছে বা বাধ্য হয়েছে। তো পরে যখন আম্মার কাছে জিজ্ঞেস করলাম যে আম্মা কি হয়েছিল, আমাকে একটু বলো, তখন বলতেছে যে এই সব ঘটনা, ওই যে আমার বোনকে মারছে, তারপরে ওই বাড়িওয়ালার বোন ওই পাশের গ্রামে গেলে মারছে বা মারপিট করছে, এটা নিয়ে মেম্বারের কানে গেছে, মেম্বার বিচার করতে আসছে। আসার পরে মেম্বার অনেক আজে বাজে কথা বলছে। ও রাগের চোটে হচ্ছে ঘরের ভিতরে ঢুকে এটা খাইছে, আমার আম্মা আমাকে বলতেছে। তখন আমি বললাম তাহলে ও ঔষধ পাইলো কোথায়? বলতেছে কে জানে কোথায় পাইছে, হয়তো কারো কাছ থেকে আনছে বা ওই ছেলেই দিছে যে খেয়ে মরে যাও, এরকম কিছু। সো আম্মা যেভাবে বলছিল ঘটনাটা যে এভাবে মারা গেছে, আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না, কারণ আমাদের দরজাটা ছিল অনেক নড়বড়ে এবং চারপাশের যে বর্ডারটা ওইটা টিন দেয়া ছিল, টিনের বেড়া ছিল যেটাকে বলে। তো ওইটা আমার আম্মা এক ধাক্কা দিলে দরজাও ভেঙে যেত। আমার বোন নাকি বলছে যে এভাবে আমাকে বাজে কথা বলতেছে, আমি বিষ খেলাম আম্মা, আমি বিষ খেলাম, আমি মরে গেলাম, এরকম বলছিল। তো তখনও নাকি আম্মা বলছে আমি অনেক ধাক্কি করছি, দরজা খোলে নাই, ভাঙতে পারি নাই। ওই মেম্বার সাহেবকেও বলছে, সেও ভেঙে দেয় নাই, সে আরও অনেক আজে বাজে কথা বলে গেছে, এটার জন্য সে রাগ করে বিষ খেয়ে ফেলছে। আমি বলছি বিষ কোথায় পাইলো? বলে
নাকি জানি না কোথায় পাইছে, ও হয়তো বাইরে গেছিল, ওখান থেকে কোথাও থেকে কিনে নিয়ে আসছে, এরকম বলতেছিল। কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। বাট আমার কাছে তো কোনো প্রমাণ নাই, কারণ উনি আমাকে এবং আমার বোনকে অনেকবার এরকম সুযোগ করে দিয়েছে যে যখনই তাদের মত তাদের এর সাথে করতাম না, তাদের মতের সাথে একমত হতাম না, তখনই বলতো যে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে মারা যা, তারপরে ওইখানে ইঁদুরের ঔষধ আছে খেয়ে মারা যা, এরকম বলতো। কিন্তু আমি কখনোই ওইগুলো চিন্তা করি নাই। আমার ওই বোন অনেক জেদি ছিল, ঠিক আছে, বাট এরকম একটা কাজ করবে ওটা আমার বিশ্বাস হচ্ছিল না। তো যাই হোক, যেহেতু হয়ে গেছে, এখন তো কিছু করার নাই, আর আমার কথা বললেও তো কেউ তো বিশ্বাস করবে না। তো আমি কিছু বলি নাই, এবং আমার মা খুবই স্বাভাবিক কি ছিল। আব্বা একটু কষ্ট পাইছিল, বাট মা দেখা গেছে কয়েকদিন পরে খুবই স্বাভাবিক। এবং পরে যখন আমার বোন মারা গেল, এরপরে আমি ডিসিশন নিলাম যে আমি ডিভোর্স দিয়ে দিব, এই রিলেশন আর কন্টিনিউ করব না। তখন আম্মাকে বললাম, বলার পরে ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হবার পরে যেই বাসাতে আমার বোন মারা গেল, ওই বাসার বাড়িওয়ালার ছেলে। ডিভোর্স বলতে আপনার ডিভোর্স হলো? হ্যাঁ, আমার ডিভোর্স হয়ে গেল। এটা আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? ঠিক 13 মাস পরে ডিভোর্স হলো। না, বিয়ে হয়েছিল কত বছর বয়সে আপনার? তখন আমার 16 বছর, সামথিং 17 বছর বয়স। 13 মাস পরে আপনার ডিভোর্স হয়ে গেল? হ্যাঁ, 13 মাস পরে আমার ডিভোর্স হয়ে গেল। তখন আপনি কিসে পড়তেন? তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ওকে, ডিভোর্সের পর আপনি পড়াশোনা কন্টিনিউ করলেন? হ্যাঁ, পড়াশোনা ডিভোর্সের পরে আমি পড়াশোনা কন্টিনিউ করলাম। বলতে আমার বোন যখন মারা গেল, তখন আমার মাথায় একটু প্রবলেম হচ্ছিল, মেন্টালি সমস্যা হচ্ছিল, আমি কোনো কিছু মনে রাখতে পারতেছিলাম না, আমি সবসময় অসুস্থ ফিল করতেছিলাম, একটু অন্যরকম, মানে পাগল কেমন হয় জানি না। হ্যাঁ, তো আমার কোনো কিছুই কাজ করতেছিল না, পড়াশোনাও না, কোনো কিছুই না। তো আমি তো সায়েন্সে ছিলাম, পরীক্ষা দিলাম, আমার ফিজিক্সের রেজাল্ট খারাপ আসলো। তখন ওই বাড়িওয়ালা আন্টিরা আমাকে অনেক সাহস দিল যে তুমি আবার একবার পরীক্ষা দাও, ঠিক হয়ে যাবে। আমি আবার পরীক্ষা দিলাম, আবার আমার রেজাল্ট খারাপ হলো। মানে আমি কোনোভাবে করতে পারছিলাম না নিজেকে। তো যাই হোক, এর মধ্যে কি হলো, আমি ডিসিশন নিলাম যে না, এভাবে করলে তো হবে না, আমাকে পড়াশোনা করতে হবে, কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি নেক্সট টাইম আমি কমার্সে ভর্তি হব, আবার নতুন করে স্টার্ট করব। মাঝখানে আমি সেলাইয়ের কাজ করেই যাচ্ছি, আমি কমার্সে ভর্তি হলাম। 2 বছর আমার পড়াশোনা চললো। এই 2 বছরের ভেতরে ওই বাড়িওয়ালার যে ছেলে, উনি আমাকে বিয়ের প্রস্তাব দিল। আচ্ছা, মানে আমরা ওই বাসায় আসি প্রায় 3 বছর 4 বছর হবে, কিন্তু যেদিন আমার বোনের জানাজা, সেদিন উনি আমাকে দেখেছে, এর আগে দেখে নাই। মানে আমি যে বাসা থেকে বের হতাম না বা কিছু, স্কুলে যাওয়ার সময় ওভাবে দেখতো না, উনিও কাজ করতো, কাজে চলে যেত, আমাদের কখনোই দেখা হয়নি। ওই দিনই ফার্স্ট দেখেছে, দেখার পরে ডিসিশন নিয়েছে বিয়ে করলে আমাকেই করবে। তো তার ফ্যামিলিও আমাকে অনেক পছন্দ করতো, বাট আমার বাবা যেসব কথাবার্তা আমার সাথে বলতো বা যখন ঝগড়াঝাটি করতো, যে অ্যাটিটিউডগুলো করতো, এগুলো তার মার সামনে একবার পড়ে গেছিলো। এবং খুবই জঘন্য ভাষা, বলা যাবে না, বললেও হয়তো বা আপনারা রাখবেন না, ওটা আমি আর বলতে চাচ্ছি না। এটা দেখার পরে ওই আন্টি আমার উপরে খুব মানে উনি খুব হয়ে যায় আর কি, যে মেয়েটা এত ভালো, আমার ছেলেও ভালো, আমার ছেলে পছন্দ করছে ঠিকই ছিল, কিন্তু যেই বাবা যেই মেয়ের সাথে এভাবে কথা বললো, ওই মেয়েকে আমার ছেলের বউ কিভাবে বানাবো, মানে উনি মেন্টালি আবার এটা নিয়ে টেনশন করতে লাগলো, প্লাস অসুস্থই হয়ে গেল। একদিন আমাকে ডেকে বললো যে মা, তোমাকে আমি অনেক পছন্দ করি, এরকম আমার ছেলে বলে দিচ্ছে তুমি ছাড়া কাউকেই বিয়ে করবে না, পৃথিবীর কাউকেই বিয়ে করবে না, তুমি যেভাবে হোক এটা করবা না, এটা আমার রিকোয়েস্ট, মানে ওনার রিকোয়েস্ট। তো আমি তো চাই আমি কাউকে বিয়ে করব না, আগেও চাইনি, আর এই ডিভোর্সের পরে তো আরো ডিসিশন নিয়ে ফেলছি আমি কখনোই বিয়ে করব না। তো আমি বলছি হ্যাঁ আন্টি, আপনার টেনশন করতে হবে না। বাট ছেলে এতই পাগল ছিল যে এটার টেনশনে তার মাও স্ট্রোক করে মারা গেছে, মানে ওই ছেলের মাও মারা গেল এর মধ্যে। এবং ওই ছেলের বড় ভাই বা আরো যারা ছিল, রাগে আমাদের সাথে অনেক দুর্ব্যবহার করতে চাইলো, মানে এমন আমাদেরকে পাড়ার থেকে বের করে দিবে, আমাদের কারণে এত কিছু হচ্ছে, তার ভাই পাগল হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমার আম্মাকে বললাম আমাদের এই বাসা ছাড়তে হবে, মানে যখন প্রস্তাব দিয়েছে তখন থেকে আম্মাকে প্রেশার দিলাম। তো একটা সময় আমরা ওই বাসা ছেড়েও দিলাম, দেবার পরে আমি আমার ইন্টারকম করলাম। কিন্তু ওই ছেলেকে আর বাসা আসা বাদ দেওয়া যায় না। ওই ছেলে বাসা আসতে লাগলো, আমার খোঁজ খবর নিতে লাগলো। তারপরে আম্মা চাচ্ছিল কি ওই ছেলে আসবে আমাদের বাসায়, তারপরে সবাই একটা কথা বলবে, গ্রামের লোকজন একটা সিন ক্রিয়েট তৈরি হবে, ধরে সবাই মিলে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিবে, তখন আমি বেঁচে গেলাম। মানে আম্মার কথা হচ্ছে যেভাবে হোক বিয়ে হলেই হলো। তো দেখা গেছে আমি পড়তেছি, ওই ছেলে পিছনে এসে দাঁড়ায় থাকতো, দেখতো, বাট আমি জানতামই না যে আমার পিছনে কেউ দাঁড়ায় আছে।
মানে এত ভালোবাসতো যে মাথার উপরে ফ্যান নাই, গরম, আমার কোনো দিকে কোনো ফিলিংস, আমি শুধু পড়ছি। এটা দেখে উনি অনেক অবাক যে এত গরমের মধ্যে গা দিয়ে ঘাম বের হয়ে যাচ্ছে, সে কিছু টের পায় না। সে ছেলে সাথে সাথে যে একটা ফ্যান কিনে নিয়ে এসে আমার বাসায় দিয়ে গেছে যে তোমার পড়তে কষ্ট হয় গরমে, এই ফ্যানটা তুমি ইউজ করো। মানে আমার আম্মাকে দিছে আসলে, বেসিক্যালি ওনাকেই দিয়েছে যে ওর জন্য আনছি। তো যাই হোক, এরকম করতো, মানে এত ভালোবাসতো। তো আব্বা এই সুযোগটা নিত ওনার কাছ থেকে সবসময়, সময় নেই, টাকা পয়সা নিত, এই করতো বলতো। মানে একটা বিষয় যেটা বুঝতে পারছি গল্প শুনে, যে আসলে অভাবে স্বভাব নষ্ট বলতে যেটা বোঝায়। হ্যাঁ, আর একটা কথা আছে, এটার বোধহয় একটা ইংরেজি আছে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। তো ওই জায়গাটা থেকে আসলে বিষয়টা এরকম, যেটা আপনাদের এথিকের জায়গা থেকে অনেক বাদবে, বাট আপনার রিয়েল লাইফটা একটু চিন্তা করে দেখেন, দিস ইজ আ ভেরি মানে ন্যাচারাল ইস্যুস, এবং এটা চোখে পড়বে আপনার, এবং হয়তো নিজের সাথেও মিল পাবেন, অথবা আশেপাশে কাউকে জানবেন যে এরকম। ঠিক আছে, হ্যাঁ বলেন। তো ওই ছেলেটা আব্বাকে বলছিল কিভাবে আমাদের সম্পর্ক আগাবে, ও তো কোনোভাবেই রাজি হচ্ছে না। ও রাজি না হলে সমস্যা নাই, আমি তোমার কাছ থেকে টাকা নিচ্ছি, আমি এই স্ট্যাম্পে কথা দিচ্ছি, স্ট্যাম্পে লিখে যে আমি আমার মেয়েকে ইন্টার পাসের পরে তোমার সাথে বিয়ে দিতে আমি বদ্ধপরিকর বা অঙ্গীকারবদ্ধ, এটা বলে একটা সিগনেচার আবার দিয়ে দিছে। তো উনি আমাকে বলে না। এরপরে যখন আমার ইন্টার পরীক্ষা হয়ে গেল, তখন তো এর আগে ওই ছেলে আমাকে দেখাইছে যে তোমার আব্বা এভাবে আমাকে কথা দিছে, তুমি কি তোমার আব্বার কথাও রাখবা না? কিন্তু ওই ছেলেটা লেখাপড়া জানতো না, কিন্তু মানুষ হিসেবে একদম ওয়ান ক্লাসের ছিল, মন মানসিকতা, মানে সব দিক দিয়েই একটা ভালো মানুষ যা হয়। কিন্তু আমরা ভাই বলে ডাকতাম, ছোটবেলা থেকে এত বেশি হ্যারাসমেন্ট হয়েছি, মানে একটা ভাই সব জায়গাতেই খুঁজে বেড়াতাম, যে একটা ভাই থাকবে যে আমাদের সব কিছু থেকে প্রোটেক্ট করবে, এরকম ভাবতাম। বিয়ে শাদীর কথা কখনো চিন্তা করতাম না। আর এর মধ্যে যখন তার মা এই কথাটা বলেছে, তখন তো আরও করবো না। আমি বলছি যে না, আমি রাজি না। তখন আমাকে ওটা দেখাইছে, ওই স্ট্যাম্পটা। তখন আমি বলছি আপনার ইচ্ছা, আমি স্ট্যাম্পটা কিসের ছিল? স্ট্যাম্পটা ওই যে আমার আব্বা তার কাছে অঙ্গীকার করলো যে এইচএসসি পরীক্ষার পরে তার সাথে বিয়ে দেওয়া হবে। স্ট্যাম্প করার দরকারটা কি ছিল? মানে ওই ছেলেটা বিশ্বাস করতেছিল না। আচ্ছা, এই স্ট্যাম্পটা কিসের বিনিময়ে, কেন স্ট্যাম্পটা করলে কি লাভটা কি? ভাবছে যে ওইটা সবাইকে দেখালে, মানে আচ্ছা, দেখালে হয়তো এক ধরনের ইমপ্যাক্ট তৈরি করে যাবে, যে আসলে কেউ যদি বিয়ে না করে বা কিছু something চিন্তা like this. করেছিল। তো তখন আমার মাথায় ঢুকলো যে ইন্টার পাস করার সাথে সাথে আমাকে এই বাসা ছাড়তে হবে, না হলে এই ছেলের সাথে তো আমাকে, এটা যখন মুরব্বিদের দেখাবে তখন তো আমাকে প্রেশার ক্রিয়েট করবে বিয়ের জন্য। তো আমাকে যেতে হবে। কোথায় যাব? আমি তো কাউকে চিনি না, কোনো ফোন নাম্বার জানি না, কোথায় যাব? তখন আমি আব্বার কাছ থেকে আমার ওই চাচাতো ভাই, যেই ভাইয়ের কথা বললাম, ওই চাচাতো ভাইয়ের ফোন নাম্বার নিয়ে ফোন দিলাম যে ভাইয়া এরকম আমি অ্যাডমিশন টেস্ট দিতে ঢাকা আসতে চাই, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন কিনা? তো তখন উনি এক বাক্যে রাজি হয়ে গেল যে হ্যাঁ ঠিক আছে, হেল্প করতে পারবো। পরে ঢাকায় আসলাম, বলছে যে তুমি শুধু ভাড়ার টাকাটা ম্যানেজ করে চলে আসো, এরপরে আমি দেখব, এটা বলছে। তো আমি আসলাম ঢাকায়। আসার পরে উনি হচ্ছে ওনার ফ্রেন্ডের ফ্যামিলি যে বাসায় থাকে, মানে অ্যাকচুয়ালি ওই ফ্ল্যাটে 3টা ফ্যামিলি থাকে, তার ফ্রেন্ড, তার ভাই বোন, ভাইয়ের ওয়াইফ, মানে অনেক লোকজন। ওখানে আমাকে রাখলো, ওদের বাসায় ফ্লোরিং করতাম। ওদের রুমের একটা ফ্যামিলি একটা রুমে ছিল, ওই ফ্যামিলির ভিতরে আমি আবার ফ্লোরিং করতাম। করে আমি ইউসিসিতে 2 মাসের মতো ক্লাস করলাম। তারপরে আমি অ্যাডমিশন টেস্ট দিলাম। এর মাঝখানে আব্বা আমাকে আমার অফিসে অ্যাপ্লিকেশন করাইছে, মানে চাকরির জন্য। তো আমি চাকরি করব না, আমি বলছি আমি এখন চাকরি করব না, হচ্ছে আমি পড়াশোনা শেষ করে তখন, এবার আবার বলতেছি যে আমি অনার্স কমপ্লিট করে তোমাদের সব ইচ্ছা পূরণ করবো, মানে এভাবে করে আমি এই পর্যন্ত আসতেছি। কিন্তু আব্বা রাজি না, যে একটা সরকারি চাকরি ছোট বড় যাই হোক যদি হয়ে যায় তাহলে আমার ফুল ফ্যামিলি বেঁচে যাবে আর কি, এরকম। তো আব্বা জোর করে একরকম আমাকে অ্যাপ্লিকেশনটা করালো। তা আমি ঠিক যখন আমি অ্যাডমিশন টেস্টটা দিলাম, এর পরপরই, মানে জাস্ট কয়েকদিনের ডিফারেন্স, 3-4 দিন এর মধ্যে আমি এই অফিসে পরীক্ষা দিলাম। তো পরীক্ষা দেওয়ার পরে আমি এই অফিসে টিকে গেলাম, আমাকে ভাইভাতে ডাকা হলো। তো যখন ভাইভাতে ডাকা হলো তখন আমার ওই সময় যখন ভাইভাতে ডাকা হলো তখন আমার জাহাঙ্গীরনগরে ভর্তির ডেট ছিল, যে ওখানে আমাকে ভর্তি হতে হবে। ওই ভাইটাই টাকা পয়সা দিচ্ছে,
তো উনি হচ্ছে ভর্তি করাই দিবে। তো আব্বাকে বললাম, আব্বা ভর্তি হতে দিবে না, বলছে ওখানে ভর্তি হলে তো তুমি চাকরি করতে পারবে না, আর চাকরি করলে তো তুমি ওখানে যা পড়াশোনা করতে পারবে না, জাহাঙ্গীরনগর তো অনেক দূরে, মানে কোনোভাবেই না। তখন আমাকে অনেকভাবে চেষ্টা করলো, ফ্যামিলি বাঁচাতে হবে, মানে অনেক রকম। তখন আমিও চিন্তা করলাম যে তাহলে তো কি হবে, তাহলে আমার চাকরিটাই করতে হবে, আমার ইউনিভার্সিটি ছেড়ে দিতে হবে, আমার সারা জীবনের স্বপ্ন যেটা ছিল। তো পরে আমি চাকরিতে জয়েন করলাম 2006 সালে ডিসেম্বর মাসে। এটা তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিল, যে কারণে আমাদের কোনো ঘুষ বা কিছু দিতে হয়নি, লিগ্যাল ওয়েতে আসা হয়েছে। ঘুষ দিলে হয়তো আমার চাকরিটাও হতো না, যেই চাকরিটা আমি এখনো কন্টিনিউ করছি এটার কথা বলছি। তো যাই হোক, আমি নর্মালি হচ্ছে আমার অনার্স ভর্তি হয়ে গেলাম সোশিয়োলজিতে ইডেন কলেজে। ওখান থেকে আমি চাকরি এবং এটা কন্টিনিউ করছি। এর মাঝখানে আমি কখনোই কোনো ছেলে পেলেকে নিয়ে কোনো স্বপ্ন দেখা, কোনো রিলেশনে জড়ানো, কোনো কিছুই না আমার মাথায়। আমি ছোটোবেলা থেকে ভাবতাম আমি কলেজে উঠে প্রেম করব, এটা করব, ওইটা করব। তারপর ভাবলাম আমি অনার্স উঠে করব, যে আমাকে ইন্টার ভালো করে পাশ করতে হবে, কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। এরপর আমি ভাবলাম অনার্সে এসে আমি পড়াশোনা, চাকরি, আমি কোনো দিকে মনোযোগ দেবার সুযোগ নেই। আমার প্রথমত ইচ্ছাই ছিল আর বিয়ে না করা, আর আমি আসলে ওই সুযোগটাও পাইনি। তো যাই হোক, আমি দুটোই কন্টিনিউ করলাম। অনার্সেও আমার রেজাল্ট ভালো ছিল, মাস্টার্স করলাম। ঠিক মাস্টার্স করার আগে এর মাঝখানে আর কিছু ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমার বাবা 30-35 বছরের মতো চাকরি করেছে, কিছুই করতে পারে নাই, বরঞ্চ উল্টা অনেক টাকা লোন করেছে আর কি। উনি 2,60,000 টাকার মতো পেনশন পেয়েছে, ওখান থেকে দেখা গেছে 1 লাখ টাকা লোন, 1 লাখ টাকা আমার মা নিয়ে নিয়েছে, আর 50,000 টাকা তার আছে, এরকম আর কি। সে সব কিছু আর কি পেনশনের রিটায়ার্ডের পরেও কিছু করতে পারলো না। তো আমি যখন জয়েন করেছি তখন আমার মা বাবাকে যে কথা দিয়েছিলাম যে তোমাদের সব ইচ্ছা আমি পূরণ করব, শুধু বিনিময়ে আমাকে একটু পড়াশোনা করতে দাও, তো ওইটাই তারা বারবার মনে করাই দিচ্ছিল। আমাদের ঋণ শোধ করবি না, আমাকে জায়গা কিনে দিবি না, বাড়ি করে দিবি না, এরকম সারাক্ষণ আমার মাথা খেয়ে ফেলছিল। তো জাস্ট চাকরিতে জয়েন করে তো মানুষ সব কিছু করতে পারে না। তো যাই হোক, আমার মাকে বললাম যে ঠিক আছে, ওই গ্রামে 2 শতক জায়গা দেখো, আমি টাকা পয়সা জোগাড় করতেছি। তো জয়েন করার পর থেকে আমি টাকা পয়সা জোগাড় করতেছিলাম জায়গা কেনার জন্য। এর মাঝখানে আমি ফ্যামিলিকে এখানে নিয়ে আসি। আমার ছোটো বোনটা ইন্টার পাস করে ফেলে। ইন্টার পাস করার পরে ওকে এখানে, মানে এসএসসি পাস করার পরে আমি ঢাকায় শিফট করি, ফুল ফ্যামিলিকে ঢাকায় নিয়ে আসি। তখন আমরা সানার পাড়ে একটা বাসায় ভাড়া থাকতাম, ওদিকে ভাড়াটা একটু কম ছিল, এই কারণে ওদিকে ভাড়া নেওয়া হয়। তো ভাড়া নেবার পরে আমার সবাই ফুল ফ্যামিলি নিয়ে আসার পর আমার বোনকে বদ্রুনেসায় ভর্তি করা, ওর সব খরচ আমি দিচ্ছি, বাসা ভাড়া আমি দিচ্ছি, বাজার খরচ সব আমি দিচ্ছি। জাস্ট রিটায়ার্ডের সময়ও আমার বাবা বেতন পেয়েছে 6,000 সামথিং, এরকম 7,000 টাকাও না। তো সেই টাকা দিয়ে ঘর ভাড়াও দেওয়া যেত না, খাওয়াও যেত না। তার মানে সব কিছু ওই টাকা দিয়ে তার সিগারেট খেতেই চলে যায়। এবং আরেকটা কথা বলে রাখি, আমার বাবা এতই অসুস্থ, আমি জন্মের পরে আমার বাবার দাঁত দেখেছি একটা, মানে উনি তখনই এত বৃদ্ধ ছিল এবং শারীরিকভাবে অসুস্থ ছিল, তখন থেকে এই অবস্থা পর্যন্ত। এরপরে উনি সিগারেট খেতেন, চা খেতেন এরকম, এবং খুবই বেখেয়ালি ছিলেন, কেয়ারলেস ফ্যামিলির প্রতি। তো তখন আমাকেই সবকিছু চালাতে হচ্ছে। তখন কি আপনার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে? না, তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, আমি আপনার গল্পটা যেটা যতটুকু শুনলাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনাকে যদি আমি লাইন বাই লাইন বলতে দিতাম তাহলে গল্প কিছু কিছু জায়গায় মানুষের কাছে খুব অবিশ্বাস্য মনে হতো। কিছু কিছু জায়গায় গল্পটা মনে হতো যে আপনি কারোর সাথে শত্রুতামি করে বলতে এসছেন। কিছু কিছু জায়গায় মনে হতো যে এটা একটা ভয়ঙ্কর রকমের আনরিয়েলিস্টিক একটা গল্প। এবং সব কিছু যেভাবে প্রচার করা যায় সেই জায়গাটা থেকে আমরা কেটে ছেটে আজকে যে জায়গাটা এনেছি, সেখানে যদি একটা মোটা দাগে একটা সমীকরণ দাঁড় করাই, তাহলে আমি গল্পটাকে বলতে পারি এটা একটা অতি দরিদ্র পরিবারে জন্ম হওয়া একটা শিশু বা একটা মেয়ের তার নিজের বেড়ে ওঠার মনস্তাত্ত্বিক, শারীরিক এবং সব কিছু মিলিয়ে পারিপার্শ্বিক, সামাজিক, পারিবারিক যুদ্ধ। ডেফিনেটলি আপনি ওইরকম একটা পরিবার থেকে এসে যদি আপনি ইডেন কলেজের মতো জায়গাতে সোশিওলজিতে মাস্টার্স কমপ্লিট করে থাকেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, পরে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে থাকেন, তাহলে আমি মনে করি যে আপনি হিমালয়ের চূড়ায় বেশ কয়েকবার উঠেছেন। এটা হচ্ছে আমার জায়গা থেকে। এবং এটাই আমার মা এবং বোন আর ভাই এখন সহ্য করতে পারছেন। আমার মা, ওটা ফ্যামিলি ডিলেমাতে না যাই আমরা, অনেক কিছু আছে যেগুলো হয়তো আপনার
বললে এটা ফ্যামিলিগতভাবে এরা যত কিছু হোক এটা না কেন কেন আপনার বলছি blood। স্যার, আমি এখানে একটু বলতে চাই, যখন আমি আমার এই গভর্নমেন্ট কোয়ার্টারটা পাই, এর মধ্যে কিন্তু আমার বোনের চাকরি হয়ে গেছে এখানে। আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনার গল্পে যদি কোনো মেসেজ বের করতে চাই, আপনি যেটা বলছিলাম, আমি তো ইন্টারাপ্ট করছি কারণ আমি জানি আপনার গল্প যদি আমি ওইভাবে বলতে দিতে চাই আপনার ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বলা শেষ হবে না। আর এর দিন শেষে আসলে গল্প একটা জগা খিচুড়ি জায়গায় চলে যাবে, কারণ আপনি যেভাবে রিয়েল লাইফটাকে এইভাবে আনতে চাচ্ছেন, সেখানে আমি যদি বলি যে একটা ব্রডার মেসেজটা কি, সেই মেসেজের জায়গাটা হারায় যাবে। আমি বরং এই জায়গাটাই বড় করে দেখতে চাই যে আপনি খুবই জঘন্য, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, আপনি খুবই জঘন্য একটা পরিবারে বা পরিবেশের মধ্যে বড় হয়েছেন, যেটা আপনার কথা যদি সত্য হয়ে থাকে, যেটা প্রুফ করার কোনো সুযোগ নাই, যেটা আপনি বারবারই বলছিলেন যে মা আপনার সাথে প্রপার জাস্টিস করেনি, বাবা আপনার সাথে প্রপার জাস্টিস করেনি। কিন্তু হয় কি, আমাদের মিডিয়াতে আমরা বাবা মাকে যেভাবে ফোকাস করি বা যেভাবে দেখে অভ্যস্ত নাটক সিনেমা বা সমস্ত জায়গাতে, সেখানে এইসব রিয়েলিস্টিক কথা মানুষ খুব একটা সহজে নিতে পারবে না। কিন্তু নিজে যদি নিজের জায়গা থেকে চিন্তা করে দেখে বা অন্য জায়গা থেকে যদি চিন্তা করে যে আসলে এগুলো মানুষের জীবনে হয় কিনা, তখন কিন্তু খুব সহজেই উত্তরটা পেয়ে যাবে যে হ্যাঁ, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। তো আমি সেই জায়গা থেকে একটু জিনিস বলতে চাই যে স্ক্যাটার্ডলি কোনো কিছু না করে, কারণ আমাদের প্রত্যেকটা গল্পেরই তো একটা মেসেজ থাকে, সেই মেসেজের জায়গা থেকে আমরা দুটো জায়গায় এসে ফিনিশিং লাইন টানতে চাই। একটা হচ্ছে আপনার গল্পের মধ্যে যত আপস অ্যান্ড ডাউন, যত কিছুই হয়েছে, যত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, শেষ পর্যন্ত আপনি আপনার গন্তব্য থেকে বিচ্যুত হননি। আপনি লেখাপড়া করেছেন, আপনি এখন সরকারি একটা জব করেন, আমি যদি ভুল না করে থাকি, রাইট? হ্যাঁ, এখন তারা চাচ্ছে যে তারা চাওয়ার যে ঘটনা আমি যেতেই চাই না। হ্যাঁ, তারা আপনার জীবনে কখনোই ভালো চায়নি, এটা আপনার কথা যদি হয়ে থাকে তাহলে এটাই সত্য। কিন্তু এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আপনি ভালো জানেন। আমি ওই জায়গাটায় যেতেই চাচ্ছি না। আমি যেতে চাচ্ছি যে আপনার এই চাওয়া না চাওয়া এই রকম তিক্ত পরিবেশের মধ্যে আপনার কথা যদি সত্য হয়ে থাকে, আপনি মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, অনার্স করেছেন ইডেন থেকে, এবং শেষ পর্যন্ত আপনি একটা গভর্নমেন্ট জব করছেন, রাইট? তো আপনাকে মুখে বলতে হবে, কারণ আপনার মাথায় ইশারা দেখে লোকজন বুঝতে পারবে না। করেছেন তো? হ্যাঁ, করেছে। এটা যদি করে থাকেন তাহলে ডেফিনেটলি ইটস ইউর অ্যাচিভমেন্ট। উই ওয়ান্ট টু ফোকাস দ্য অ্যাচিভমেন্ট। আপনি যে ধরনের পরিবারের কথা বলছেন, সে ধরনের পরিবার একটা মেয়ে বড় হলে তাদের দ্বারা খুব বেশি দূর আগাতে পারে না। সুইসাইডের মতো ঘটনা ঘটে, যেটা আপনার বোনের ক্ষেত্রে ঘটেছে। তো আপনার বাবা বেঁচে নাই, এটাও আমি জানি। তো সবকিছু মিলিয়ে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ দ্যাট, আপনি কিছু না কিছু অ্যাচিভ করেছেন। আপনি আজকে এখানে এসে বলতে পারেন, অনেক মেয়ে সেটা বলতে পারে না, এবং আমরা চাইলেও সবকিছু পোর্ট্রে করতে পারি না, ডেফিনেটলি পারি না। তো আমি যদি আপনাকে জাস্ট একটা প্রশ্ন করেই গল্পটা শেষ করব, কারণ আমরা অনেক লম্বা সময় নিয়েছি। আপনি গল্পটা রেডিওতে কেন বললেন, জীবন গল্পে কেন বললেন, বলেন? যে বাবা মাকেও এতটা বিশ্বাস করা ঠিক না আমি যতটা করেছি, কারণ শেষ সময়ে এসে, এই শেষ সময়ে লাস্ট করোনার ভেতরে 2020 সালে তারা আমার সাথে যা করেছে, সেটা পৃথিবীর কোনো মা বাবাই করতে পারে না। এটা আপনি মনে করেন যে বাবা মাকে এতটা বিশ্বাস করা উচিত না? হ্যাঁ, এতটা বিশ্বাস করা উচিত না, এবং বাবা মাকেও এতটা বিশ্বাস করা উচিত না আমার মতে। এবং আপনার জায়গাটা ঠিক আছে, আপনি আপনার মতো করে বলেছেন, কিন্তু এটা হয়তো সিচুয়েশনাল কেস। সিচুয়েশনাল বলতে আমি যেটা বোঝাচ্ছি, প্রিয় দর্শক এবং শ্রোতা, উনি যেটা বলেছে সেটা ব্রডার মেসেজে নেওয়া সম্ভব নয়, তবে এটা সিচুয়েশনাল বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এটা কারো কারো জীবনে চরম সত্য, কারো কারো জীবনে এটা অবিশ্বাস্য। কিন্তু বাবা মায়ের যেই চরিত্রায়ন আমাদের সমাজে বা আমাদের ধর্মীয় জায়গাতে, সেখানে এটা কোনোভাবেই আমরা নিতে পারবো না যে বাবা মাকে আমরা বিশ্বাস করতে পারবো না, ডেফিনেটলি নট। এবং কারো কারো জন্য শকিং হবে। তবে এটা ঠিক যে আমরা যদি, যেহেতু আপনার এই অনুষ্ঠানটা সব শ্রেণীর মানুষ শুনবে, সেজন্যই আমার ইন জেনারেল কথাটা বলা। হ্যাঁ, কিন্তু আপনার অভিজ্ঞতা থেকে আপনি হয়তো আপনার বাবা মাকে যেভাবে চিন্তা করেছেন সেটাই আপনি বলেছেন, কিন্তু পৃথিবীতে অসংখ্য সন্তান আছে যারা আপনার বাবা মার কথা বলবো না। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছিলাম যে পৃথিবীতে অসংখ্য সন্তান আছে যারা এই কথা শুনলে শকড হবে। না, আমি সব বাবা মার কথা বলি না, যে কিছু বাবা মা আছে যাদেরকে আসলে বিশ্বাস করা উচিত না, এবং তারা সব সময় আমার সাথে আমার বিশ্বাস। কিছু বাবা মার এক্সপেরিয়েন্স তো আপনার লাইফে নাই, আপনার লাইফে আপনার বাবা মার এক্সপেরিয়েন্সে আছে। তো সেই জায়গাটা থেকে শুধু একটা কথাই বলার আছে, সেটা হলো যে আমি যদি বড় করে কোনো কিছু দেখতে চাই, আপনি বলতেছেন এইটা, আপনার বাবা মাকে যদি পাশে বসানোর সুযোগ থাকতো, তারাও হাজারটা কমপ্লেন আপনার বিরুদ্ধে দাঁড় করাতো তাদের মতো করে। তো আমরা ওই জাস্টিফিকেশনে যাব না, আমরা শুধু একটা জিনিসই বলতে চাই, আপনি যা অবস্থার মধ্যেই ছিলেন, মানসিকভাবে শারীরিকভাবে যে ধরনের টর্চার হয়েছেন, অনেক কিছু আমি আনতে পারিনি রেডিওতে, বাট আপনি অ্যাচিভ করেছেন। সেই অ্যাচিভের জায়গাটা আমি বড় করে দেখতে চাই। সো আজকে যদি স্মৃতির এই জিনিসটাকে একটু বড় করে দেখতে হয় আমাদেরকে, তাহলে আমরা বলবো যে তোমরা এই জিনিসটাকেই, বা যারা শিশু অবস্থায় আছো, পড়াশোনা করছো, তারা এই জিনিসটাকে বড় করে দেখো যে জীবনে একটা জায়গায় পৌঁছাতে হলে, মানে তুমি যদি তোমার ভয়েস রেইজ করতে চাও, তুমি যদি কথা বলতে চাও, তোমার ভয়েস যদি হাজার মানুষের কানে পৌঁছাতে চাও, তাহলে তোমাকে একটা জায়গায় যেতে হবে, একটা জায়গায় পৌঁছাতে হবে। সেই পৌঁছানোর কোনো বিকল্প নাই। এটাই হচ্ছে আলটিমেট মেসেজ অফ দ্য স্টোরি। আমি থ্যাংক ইউ জানাই স্মৃতি। আই এম রিয়েলি সরি যে আমি আপনার প্রত্যেকটা কথা এখানে পোর্ট্রে করতে পারবো না। আপনি সময় নিলেও আমার পক্ষে সেটা সম্ভব না, আমি ফেলে দিব। কারণ আপনি লাইফে যে পাজলটা ফেস করেছেন, ডেফিনেটলি সেটা আমার পক্ষে পোর্ট্রে করা সম্ভব নয় গণমাধ্যমে। বাট আমি ব্যক্তিগতভাবে আপনাকে সরি বলতেছি এই কারণে যে আপনি যদি সত্যি সত্যি এটা ফেস করে থাকেন, দ্যাটস রিয়েলি টাফ।
দ্যাটস একটা মেয়ের জন্য আসলে মানসিকভাবে বাধাগ্রস্ত হওয়ার জন্য যত রকমের প্রবলেম ফেস করতে হয় আপনার পরিবারে বা অন্যান্য জায়গাগুলোতে, সেটার এক্সট্রিম লেভেল আপনি ফেস করেছেন। এবং তারপরেও আলহামদুলিল্লাহ আপনি একটা জায়গায় আসতে পেরেছেন, যে জায়গা থেকে আপনি অন্তত নিজে এখন সিদ্ধান্ত নিতে পারেন। আপনি যদি জব করে থাকেন, ইউ আর্ন সামথিং, সো ইউ ক্যান টেক ইউর ডিসিশন ওন। সো এটা একটা ব্লেজিং জায়গা, গিফটের জায়গা। তো আমি